মা আসি। শোন বাবা, কলেজে কারোর সাথে মারামারি করিস না। আচ্ছা মা, ঠিক আছে। আমি বাইকের চাবিটা নিলাম, স্টার্ট দিচ্ছি, কিন্তু স্টার্ট হচ্ছে না। কি ব্যাপার, স্টার্ট হচ্ছে না কেন? বাইকের ট্যাঙ্ক খুলে দেখলাম এক ফোঁটা তেল নেই। বুঝলাম ফাহাদ ছাড়া এই কাজটা কেউ করেনি। মা, ফাহাদ কোথায়? কেন রে, কি হয়েছে? দেখো, ফাহাদ আমার বাইকের সব তেল শেষ করে ফেলেছে। ওই গ্যাসে কোথায় ডাক দাও, ওরে আজকে আমি পেদাবো। না না বাবা, এইসব করিস না। ফাহাদ ছোট মানুষ, কিছু বোঝে না, ওকে মারিস না। তো কি করব বলো, এখন ভার্সিটি যাব কিভাবে? আচ্ছা এই নে 100 টাকা, আজ কোনো একটা সিএনজি দিয়ে চলে যা বাবা। তোমার ছেলেকে বলো রেডি হয়ে থাকতে, আসছি ভার্সিটি থেকে। আচ্ছা এখন যা তো, দেরি হয়ে যাচ্ছে, যা। যাচ্ছি। 100 টাকা নিয়ে বের হয়ে পড়লাম। দেখ, আজ মেজাজটাই খারাপ। এখন সিএনজিতে যেতে হবে। এই মামা, যাবেন? হুম, ওঠেন। ভার্সিটির দিকে চললাম। ওহ সরি, আপনাদের তো পরিচয় দিতে ভুলে গেছি। আমি ফাহিম, অনার্স প্রথম বর্ষে পড়ি। পরিবারে বাবা মা আর ছোট্ট একটা ভাই আছে, ওর নাম ফাহাদ। ফাহাদ 10ম শ্রেণীতে পড়ে। মেয়েদের সাথে লাইন মারার 1 নম্বরের ওস্তাদ। বাবা একজন পুলিশ অফিসার, একটু ঘুষ খায় তা আমি জানি, তবে মনটা অনেক ভালো। আমার কিছু অতীত আছে, যা আগে আপনাদের সাথে শেয়ার করি, তাহলে গল্পের মূল চরিত্র, মূল ভাব বুঝতে আপনাদের সহজ হবে। গত 2 বছর আগে আমি ছিলাম অপরাধ জগতের মাফিয়া। এক কথায় বলতে গেলে ফাহিম ভাইয়ের উপরে কোনো মাফিয়া কাজ করতেই পারতো না। রাজনীতি আর অপরাধ জগতের চরম সীমানায় ছিলাম। 15-20 বারের মতো জেলে গিয়েছি, তবে বাবার জন্য বারবার বেঁচে গিয়েছি। বাইক নিয়ে যখন কোনো এলাকায় প্রবেশ করতাম, আমার পোলাপানের অভাব ছিল না। বন্দুক ছিল শ্রেষ্ঠ সঙ্গী। যেখানে যেতাম সাথে 2টা বন্দুক নিয়ে যেতাম, কারণ বুঝিনি তো, নেতাদের শত্রুর কোনো শেষ নেই। মা বাবা সবসময় অনেক বোঝাতেন, তবু আমি কারো কথা শুনতাম না। একদিন মা আমার জন্য বাড়ি ছেড়ে চলে যায়। 7 দিন হয়ে যায়, তবুও মা আন্টির বাসা থেকে আসতেই চায় না। আমার এসব কাজকর্ম মায়ের খুব অপছন্দ ছিল। মা চাইতো আমি যেন মানুষের মতো মানুষ হই। আমি গেলাম আন্টির বাসা থেকে মাকে আনতে, কিন্তু মা কোনোভাবে আসতেই চায়নি। যাবো, তবে একটা শর্তে। তুমি বলো, তোমার যে কোনো শর্তে আমি রাজি। আমার মাথা ছুঁয়ে তুই প্রতিজ্ঞা কর, কোনো দিন তুই রাজনীতি করবি না, কোনো দিন তুই মারামারি করবি না। মায়ের কথা শুনে খুবই অবাক হলাম। এখন কি করব ভাবতে পারছি না। 10 মিনিট চিন্তা করার পর বললাম, আচ্ছা তুমি যা বলবে আমি তাই করব। এই বলে মায়ের মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করে ফেললাম, আর মাকে নিজের বাসায় নিয়ে আসলাম। 2 দিন পর মায়ের কথা আবারও ভুলে যাই, আর রাজনীতিতে আবারও চলে যাই। আমার মনে হতো রাজনীতি যেন আমার রক্তের সাথে মিশে গেছে। কোনো মতে আমি যে রাজনীতিতে জড়িয়ে পড়েছি, মা আবারও টের পেয়ে গেল, এবং মা বিষ খেয়ে আত্মহত্যা করতে চাইল। আমি তখন বাসার বাইরে, সন্ধ্যার সময়। হ্যালো ভাইয়া, তুই কোথায়? মা বিষ খেয়ে ফেলেছে। কি বলিস, তোরা এখন কোথায়? আমরা মেডিকেলে যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। কি করব বুঝতে পারছি না। মনে হচ্ছিল পাগল হয়ে যাবো এমন অবস্থা। বাইক ফেলে রেখে দিলাম এক দৌড়। মাথাও কাজ করছে না। অবশ্য হাসপাতাল কাছেই ছিল। 10 মিনিটে পৌঁছে গেলাম। দেখি বাবা আর ফাহাদ বসে বসে কাঁদছে। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। ফাহাদ, মা কোথায়? ভাইয়া, মা মনে হয় আর বাঁচবে না। এখন ভয়ে হাত পা ঠান্ডা হতে লাগলো। আগে বল, মা কোথায়? মাকে আইসিইউতে নিয়ে গেছে ডাক্তার। তুই এখান থেকে চলে যা, তোর জন্য তোর মায়ের আজ এই অবস্থা। তোর মতো ছেলে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। বাবাকে কি বলবো, কোনো ভাষা নেই। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। নিজেকে আজ পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধী বলে মনে হচ্ছে। যদি মা মারা যায়, তাহলে আমি বেঁচে থেকে কি করব? মনে মনে ভাবছিলাম আমিও চিরবিদায় নিয়ে নেব। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। রাত 10টার সময় খবর আসলো মা একটু সুস্থ আছে। আমার সব অঙ্গ প্রত্যঙ্গ যেন নতুন জীবন ফিরে পেল। মাকে দেখার জন্য পাগল হয়ে গেলাম। বাবার ফাহাদ আগেই দৌড়ে ঢুকে পড়লো। আমি ঢুকবো এমন সময়, তোমার ছেলেকে বলে দিও ও যেন আমার সামনে না আসে। এবং সাথে সাথে বাবা মাকে ভেতরে ঢুকতে দিল না। মাকে একটু দেখবো সেই সুযোগও নেই। বুকের ভেতরটা যেন জ্বলে পড়ে যাচ্ছে। তবু আমি বাইরে দাঁড়িয়ে আছি, যদি মাকে একবার দেখতে পাই। এভাবে প্রায় 3 দিন হয়ে গেল, তবু আমি এক পায়ে দিক ওদিক হইনি। না খেয়ে না ঘুমিয়ে দাঁড়িয়ে আছি মাকে একটিবার দেখবো বলে। অবশেষে মা আমাকে ডাকছে। ফাহিম, বাবা এদিকে আয়। মায়ের ডাক শুনে আমি পাগলের মতো ছুটে গেলাম। মায়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। কোনো কথাই বেরোচ্ছিল না মুখ থেকে। এদিকে আয় বাবা। মা, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমার কথার অবাধ্য হব না। মায়ের মন সবসময় নিরীহই থাকে, সহজেই সন্তানকে ক্ষমা করে দিতে পারে। দেখ বাবা, তোরা দুই ভাই যদি ভালো মানুষ না হতে পারিস, তাহলে আমি মরেও শান্তি পাবো না। ওই দিন মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, জীবনের কোনো খারাপ কাজ করব না। তারপর আমরা সবাই ওই শহর ছেড়েই চলে আসি, যেন কেউ খুঁজে না পায়।
একদম রাজনীতির মূল কেন্দ্র ছেড়ে। আর কেউ খুঁজে পাইও নি আমায়। এখন একটা ভার্সিটি ভর্তি হয়েছি। আজ 10ম দিন ভার্সিটি যাচ্ছি। পরিচয় পর্ব শেষ। আশা করি এখন আপনারা গল্পটা বুঝতে পারবেন। এবার মূল গল্পে ফিরি। একটা সিএনজি নিয়ে ভার্সিটি পৌঁছালাম। মাত্র 10 দিন হয়েছে ভার্সিটি ভর্তি হয়েছি। তেমন কোনো বন্ধুবান্ধবও নেই, তবে মাত্র একজন বন্ধু আছে, পিয়াস। প্রথম দিন ওর সাথে আমি পরিচিত হই। আরও আমার একমাত্র বন্ধু। ক্লাস শেষ করে আবার বাসায় চলে আসলাম। তারপর থেকে আমি একটু অসুস্থ ছিলাম জন্য 4-5 দিন ভার্সিটিও যেতে পারিনি। যখন একটু সুস্থ হলাম আবার ভার্সিটি বের হবো এমন সময়, হ্যালো দোস্ত, তুই কই? আমি তো বাসায়, ভার্সিটি যাচ্ছি। তুই কোথায়? দোস্ত, আমি বাসায় কয়েকদিন ভার্সিটিতে যাব না। যাবি না কেন? কি হয়েছে? আরে বেটা, আর বলিস না, ভার্সিটিতে একজন বস এসেছে, তাও আবার মেয়ে। কি বলিস, তাই নাকি? হ্যাঁ, কয়েকদিন ধরে ভালোই গুন্ডামি করছে, কাউকে মানে না, তাই আমি কয়েকদিন যাব না। ও আচ্ছা, এই কাহিনী। তুই থাক তাহলে, আমি যাই। আমি বুঝলাম পিয়াস হয়তো অনেক ভয় পাচ্ছে, যার জন্য ভার্সিটি যেতে চাচ্ছে না। ভয় কী জিনিস আমি জানি না, আর আপনারা তো সবই জানেন আমার বিষয়ে। ফোন কেটে বের হয়ে পড়লাম। ওই দিনও বাইক নিলাম না, সিএনজিতেই ভার্সিটি পৌঁছালাম। গেট দিয়ে ঢুকতেই মুখ তুবড়ে পড়ে গেলাম। কি ব্যাপার, দিনের বেলা কানা হয়ে গেলাম নাকি? সাথে সাথে উঠে বললাম। পরে বুঝলাম কেউ একজন ইচ্ছে করে আমাকে পা দিয়ে ফেলে দিয়েছে। মনে মনে একটু বিরক্ত হলাম। মন চাইলো ছেলেটার নাকে 4-5টা ঘুষি মারি, কিন্তু না, মা মারামারি করতে মানা করেছে, তাই আর কিছু বললাম না। আমার পড়ে যাওয়া দেখে একদল ছেলে মেয়ে খিক করে হাসতে লাগলো। ওদের মধ্যে থেকে একটা ছেলে আমাকে ডাক দিল। এই বেটে, এদিকে আয়। জি ভাইয়া, কিছু বলবেন? বসের সাথে দেখা না করে কই যাস? বস? কিসের বস? কই, আমি তো কাউকে চিনি না। ওদের মধ্যে দিয়ে একটা মেয়ে বের হয়ে আসলো, মুখে সিগারেট। কিন্তু অবাক করার বিষয় হলো, মেয়েটা দেখতে খুবই সুন্দর, খুবই স্মার্ট। যে কোনো ছেলে সহজে প্রেমে পড়ে যাবে। তবে আমার মধ্যে এসব প্রেম ভালোবাসা নেই বললেই চলে। মনে মনে ভাবছি, এত সুন্দর বস আবার সিগারেটও খায়, বিষয়টা একটু দেখতে হয়। সব কিছু মিলে আমার খুব ভালো লেগেছে বিষয়টা। বোকার মতো দাঁড়িয়ে রইলাম ওদের সামনে। এই ছেলে, এদিকে আয়। জি আপু, কিছু বলবেন? আপু মানে এখন থেকে বস বলবি। জি আপু, ঠিক আছে। ইস, বেটা দেখছি খুবই মক্কেল, আবার আপু বলছে। বস বল। জি আপু, ঠিক আছে। সরি বস। এই মুখলেস, মুখ দিয়ে কথা বের হয় না নাকি? 10 বার বস বল। কিছুই করার নেই। 10 বার বস বলার পর মেয়েটার থেকে কোনো মতে ছাড়া পেলাম। সোজা ক্লাসে চলে আসলাম। বসে বসে ভাবছি, মেয়েটা তো সুন্দর। কি আর বলবো। ক্লাস শেষ করে বের হয়ে পড়লাম। একটা সিএনজি দিয়ে বাসায় চলে আসলাম। ওই দিন সারাদিন মেয়েটাকে নিয়ে চিন্তা করলাম। পরদিন সকাল হতে রেডি হয়ে গেলাম। ফাহিম, কিরে ফাহিম, কোথাও যাবি নাকি? কই না তো মা, ভার্সিটি যাব। কিন্তু ভার্সিটির সময় তো 10টায়, আর এখন মাত্র 8টা বাজে। না, আসলে ওই মেয়েটাকে গতকাল অনেক ভালো লেগেছে। কি বলিস, কোন মেয়ে? এরে কি বললাম? ধ্যাত, মাথা কি খারাপ হয়ে গেল নাকি? না মা, বললাম আমাদের ভার্সিটি অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। ও আচ্ছা, তাই বল। হুম। আমি তো ভাবলাম আবার কারো প্রেমে পড়ে গেলি নাকি। দেখ, তুমি যে কি বলো না মা, আমি কি ওই রকম নাকি? তুমি তো আমাকে চিনো না। তা চিনি, তবে আজ একটু পরিবর্তন মনে হচ্ছে। আরে না, আমি ঠিকই আছি। আচ্ছা আমি আসি মা। আসি মানে খাবার খাবি না? না মা, বাইরে খেয়ে নেব। আচ্ছা, বাইক নিবি না? মনে মনে ভাবলাম, এখন ভার্সিটিতে কয়েকদিন বাইক নিয়ে যাওয়া ঠিক হবে না। মেয়েটা যদি অন্য কিছু ভাবে। না মা, এমনিতে বাইরে অনেক জ্যাম হয়, বাইক নিলে দেরি হয়ে যাবে। সিএনজি ভাড়াটা তো নিয়ে যাবি নাকি, তাও নিবি না? না দাও, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। মায়ের কাছ থেকে 100 টাকা নিয়ে একটা সিএনজি দিয়ে সোজা ভার্সিটি চলে গেলাম। দেখি ভার্সিটির গেট এখনও খোলাই হয়নি। ভার্সিটিতে ঢুকতে পারলাম না। বাইরে একটা চায়ের দোকানে বসলাম। বাসা থেকে না খেয়ে এসেছি, তাই 2টা বিস্কুট খেলাম আর 1 কাপ চা খেয়ে বসে আছি। আর ভাবছি ভার্সিটির গেট কখন খুলবে। প্রায় 1 ঘন্টা 20 মিনিট বসে থাকার পর গেট খোলা হলো। কোনো দিকে চিন্তা না করে সোজা ভার্সিটির ভেতরে চলে গেলাম। আস্তে ধীরে সবাই আসা শুরু করলো। আমি শুধু তাকিয়ে আছি আমার বসটা কখন আসবে। দেখতে দেখতে ক্লাসও শুরু হয়ে গেল, তবুও মেয়েটা আসলো না। রীতিমতো ক্লাস শেষও হয়ে গেল, তবুও মেয়েটাকে দেখতে পেলাম না। দেখলাম মেয়েটার চেলাফেলারা চলে আসছে, কিন্তু মেয়েটা নেই। ভাবলাম ওদেরকে জিজ্ঞাসা করব, যদি আবার আমাকে অন্য কিছু মনে করে কেলানি দেয়। না থাক, সোজা ভার্সিটি থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে আবার বাসায় চলে গেলাম। এভাবে আরও 4-5 দিন কেটে গেল, তবুও মেয়েটা আসলো না। মনে মনে ভাবলাম, বিয়ে টিয়ে করে ফেললো নাকি। দিনটা ছিল বৃহস্পতিবার। ভাবলাম একটু পার্ক থেকে ঘুরে আসি। এই বলে পার্কে চলে আসলাম। একা একা হাঁটছি, আমার তো আর গার্লফ্রেন্ড নেই সবার মতো। দেখি সবাই সবার জিএফ নিয়ে অনেক ব্যস্ত পার্কে। 10 মিনিট হাঁটলাম,
তারপর একটা জায়গায় বসলাম, 10 টাকার বাদাম কিনে বসে বসে খাচ্ছি আর ভাবছি পেঁয়াজ কিনে আসলেও পারতাম। থাক, এখন একা এসে পড়েছি, তাই আর ফোনও দিলাম না। 1 ঘন্টা বসে থাকলাম। তারপর যখন বাসায় ফিরবো এমন সময় খেয়াল করলাম কিছু মেয়ে পার্কের একপাশে হাসাহাসি করছে। ওদের দিকে তাকালাম, দেখি ভার্সিটির বস মানে ওই মেয়েটা, আর সাথে ওর বন্ধু বান্ধব। আমি এগিয়ে মেয়েটার সামনে গিয়ে বললাম, আরে বস আপনি? এই ছেলে, কে তুই? আরে ওই দিন যে আপনার সাথে কথা হলো ভার্সিটিতে। সরি, আমি তোকে চিনতে পারছি না। যা ভাগ এখান থেকে। যত সব পাগল ছাগল কোথা থেকে যে আসে এই সব। মেয়েটার কথা শুনে অনেক কষ্ট পেলাম মনে মনে। আর দেখি ওর সাথের বন্ধুগুলো আমাকে নিয়ে খুব হাসি ঠাট্টা শুরু করলো। আমি মনে হয় সবার কাছে হাসির পাত্র হয়ে গেলাম। সাথে সাথে চলে আসলাম। সত্যি কথা বলতে আমাকে সবার সামনে ছোট করে কাজটা ঠিক করলো না মেয়েটা। আগে 8-10 দিন আর ভার্সিটিই যায়নি। হঠাৎ একদিন পিয়াস ফোন করলো। কি রে বেটা, কই হারিয়ে গেলি? কয়েকদিন ধরে তোকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, তুই কোথায়? আরে দোস্ত আর বলিস না, শরীরটা ভালো না, তাই ভার্সিটি আসতে পারছি না। ও, আমি ভাবলাম হয়তো ভার্সিটির বসের ভয়ে তুই আসছিস না। কী রে, তোর কি আমাকে ভীতু মনে হয় নাকি? ওইসব বস আমি মানি না। ও আচ্ছা, থাক তাহলে। এই বলে পিয়াস ফোন কেটে দিল। মনে মনে বলছিলাম, দোস্ত তুই যদি জানতি আমি কে, তাহলে এসব কথা বলার সাহস পেতি না। কিরে বাবা ফাহিম, আজ 10 দিন হয়ে গেল তুই ভার্সিটিতে যাচ্ছিস না, কি হয়েছে তোর? কই না তো মা, কিছু হয়নি। কিছু তো হয়েছে, আমাকে বলবি না? আরে মা, বললাম তো কিছু হয়নি, তুমি যাও তো এখান থেকে। দেখলাম মা রাগ করে চলে গেল। অবশ্য মায়ের মনে কষ্ট দেওয়াটা ঠিক হলো না, কারণ সন্তানের কিছু হলে মা ঠিকই বুঝতে পারে। দেখ কী যে করি, কাল থেকে ভার্সিটি যাব। পরদিন সকালে খাবার খেয়ে ভার্সিটির দিকে ছুটলাম। বাইক চালানোর মতো মন মানসিকতা হারিয়ে গেছে, তাই বাইক নিয়ে আর ভার্সিটি যাই না। এদিকে গতকাল আবার মাকে উল্টাপাল্টা কথা বলেছি, মা আমার কথায় অনেক কষ্ট পেয়েছে। এসব চিন্তা করতে করতে ভার্সিটির দিকে যাচ্ছি। একটা সিএনজি দিয়ে ভার্সিটি পৌঁছে গেলাম। গেট দিয়ে ভেতরে ঢুকবো এমন সময় দেখি ওই মেয়েটা তার ছোট দল নিয়ে বসে আছে। আজকে আমাকে আর কিছু বললো না। আমি সোজা ক্লাসে চলে গেলাম। মন অনেক খারাপ ছিল, কিছু বললে আজ ওকে ছাড়তাম না, না বলে আজ বেঁচে গিয়েছে মেয়েটা। ক্লাস শেষ করে বের হয়ে পড়লাম। এভাবে প্রতিদিন ভার্সিটি আসা শুরু করলাম। একদিন সিএনজি দিয়ে ভার্সিটির দিকে যাচ্ছিলাম, খেয়াল করলাম 5-4টা ছেলে মনে হয় কাউকে আটকেছে বলে মনে হচ্ছে। আমি আমার মতো যাচ্ছি, কিন্তু খেয়াল করলাম ছেলেগুলো একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করছে। মেয়েটা একা, তার সাথে কেউ নেই। আমি একটা সিএনজিওয়ালাকে বললাম, ভাই একটু দাঁড়ান, কাজ আছে। সিএনজি দাঁড় করালো। ছেলেগুলোর দিকে যাচ্ছি, এমন সময় ভাই, ওই দিকে না যাওয়াই ভালো, ওরা এই এলাকার মস্তান। সিএনজিওয়ালার কথা না শুনে আমি ছুটলাম ছেলেগুলোর দিকে। সিএনজিওয়ালা তাকে দেখছিল আমি কি করি। ছেলেগুলোর সামনে গেলাম, দেখি আমার ভার্সিটির বস মানে ওই মেয়েটা। মনে হচ্ছিল মেয়েটার সাথে আগে একটু শত্রুতা ছিল, তাই আটকিয়েছে। দেখি ওদের হাতে পিস্তল, মনে হয় মেয়েটাকে মেরে ফেলতে চাইছে। ভাই কি হয়েছে এখানে? ওদের মধ্যে থেকে একজন ছেলে বলে উঠলো, তুই কি এখানে কি করতে এসেছিস? মারবি নাকি? আরে ভাই হয়েছেটা কি বলবেন তো? কেন, তোকে বলতে হবে নাকি? মনে মনে অনেক রাগ হলো। কেন, আমি কি জানতে পারি না? যাবি এখান থেকে, না পাছায় গুলি করব। এই বলে ছেলেটা আমার শার্টের কলার ধরে পাছায় পিস্তল আটকে দিল। মনে মনে ভাবছিলাম, সবাই পিস্তল আটকায় মাথায় না হলে বুকে, এই শালা সত্যি সত্যি আমার পাছায় পিস্তল আটকে দিল। এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আপনারা তো জানেনই 2 বছর আগে আমার বন্ধু কে ছিল। আজ মনে হয় হারানো বন্ধুকে আবার ফিরে পেলাম। পিছন দিকে ঘুরেই 2টা নাকে ঘুষি মেরে ওই শালার হাত থেকে পিস্তলটা আমার হাতে নিয়ে নিলাম এবং 1 মিনিটের মধ্যে সবগুলো গুলি ছেলের আশেপাশে করে ফেললাম। ওদের আর কারো হাতে কোনো পিস্তলই ছিল না, মাত্র একজনের হাতেই ছিল। আমার পিস্তল চালানো দেখে ছেলেগুলো বুঝে যায় যে আমি কোনো মাফিয়া জগতের কেউ, তাই এমন দৌড়াদৌড়ি শুরু করলো। 1 কিলোমিটারের মধ্যেই তার আর পেছনে ফিরেও তাকালো না। কিন্তু যেই শালা আমার পাশে পিস্তল আটকেছিল ওই ব্যাটাকে ধরে আটকে ফেললাম। কিরে, আমাকে গুলি করবি না? এবার তোর পাশে 8-10টা গুলি করি, দেখ কেমন লাগে। ভাই ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে শেষবারের মতো ছেড়ে দেন। ছাড়বো তো নিশ্চয়ই, তবে আগে আমার জুতোগুলো ভালো করে মুছে দে। ঠিক আছে ভাই। এই বলে জুতা মোছা শুরু করলো। দেখি রুমাল দিয়ে মুছতে মুছতে আমার জুতো ছিঁড়ে ফেলবে এমন মনে হচ্ছে। মনে মনে আর হাসি আটকাতে পারলাম না। এবার ওঠ, অনেক মুচিগিরি করেছিস, এবার এই পুকুরে গিয়ে পাক্কা 120টা ডুব দিবি, নাহলে এখান থেকে তোর পাশায় গুলি করব। ঠিক আছে ভাই। এই বলে একদরে পুকুরে নেমে একটানা ডুব শুরু করলো ছেলেটা। মনে মনে আমার খুব হাসি পাচ্ছিল। এদিকে গুলির শব্দে সারা শহরের লোকজন ভয়ে ছোটাছুটি শুরু করে দিয়েছে। এখনই পুলিশ আসবে বলে মনে হচ্ছে। পুলিশ ধরলে আবার আমার ঘুষখোর বাপ রাগ করবে। বেটা অনেকবার আমাকে বাঁচিয়েছে, তাই অন্য কিছু না ভেবেই মেয়েটাকে নিয়ে আগে কেটে পড়লাম।
মেয়েটা শুধু আমার দিকে তাকিয়েছিল, ভয়ে কিছু বলছিল না। পুলিশ আসার আগে ওই জায়গা থেকে পালিয়ে যাই। মজার বিষয় হলো সিএনজিওয়ালা আমাকে তাকিয়ে দেখছিল। আমার মনে আছে প্রথম গুলিটা যখন করলাম দেখি সিএনজিওয়ালা সাথে সাথেই তার গাড়ি স্টার্ট দিচ্ছে, কিন্তু গাড়ি তখন স্টার্ট হচ্ছিল না। কোনো কিছু না ভেবে গাড়ি থেকে নেমে দৌড় দিতে যাবে, এমন সময় তার লুঙ্গিটা সিএনজির কোনো একটা নাটের সাথে আটকে পড়ে খুলে যায়। দেখি লুঙ্গি ফেলেই রেখে দৌড়। অবশ্য তার নিচে একটা হাফ প্যান্ট ছিল। হাস্যকর বিষয় তাই না? আমি অনেক কষ্টে হাসি আটকেছি, না হলে তখন বিপদে পড়ে যেতাম। পরদিন ভার্সিটিতে এক অনুষ্ঠানে আমি আর আমার ছোট ভাই যাচ্ছিলাম। সেখানে যেতেই কতগুলো মহিলার মাঝখানে একটা মহিলার উপর আমার ভাই পড়ে যায়, আর এই মহিলাগুলোই আমাদেরকে দৌড়ানো শুরু করে। আমি আর ফাহাদ দৌড়াচ্ছি। এক দৌড়ে বাইকের কাছে এসে বললাম, ভাইয়া আমি চালাবো। একটা লাথি মেরে ফেলে দেবো কিন্তু। তারপরে মহিলা এসে ইচ্ছে মতো খেলাবে তোকে। না না ভাইয়া তুমিই চালাও, তবে আমাকে সাথে নিয়ে যাও। আমার পিছনে চোরের মতো উঠে বসে পড়। ফাহাদ আমার পিছনে চোরের মতো উঠে বসে পড়ল। অবসর কাহিনী দেখে রীতিমতো হাসি পাচ্ছে, কারণ মহিলাদের দৌড়ানি খেয়ে ভয়ে আত্মরা হয়ে গেছে আমার ভাইটা। অন্য কিছু না ভেবে সোজা বাইক স্টার্ট দিলাম, একদম বাসায় এসে পড়লাম। আর এদিকে ভার্সিটি থেকে বন্ধুরা ফোন দিচ্ছে আর আমাকে খুঁজছে। আমি বলেছি আমার পেট খারাপ, তাই বাসায় চলে এসেছি। সবাই আমার উপর অনেক রাগ করলো, তবে আমার কিছু করার ছিল না। এখন যদি আবার ভার্সিটি যাই তাহলে মহিলাদের হাতে কেলানি খেতে হবে, আর মান সম্মানটাও মাটিতে মিশে যাবে। এসব চিন্তা করে আর গেলাম না ভার্সিটি। আমাকে রেখেই সবাই কেক কাটার কাজ শেষ করলো। অবশ্য অনুষ্ঠানটা আমার ভালোই লাগছিল, কিন্তু আমার ফাজিল ভাইটার জন্য পুরোটা শেষ করতে পারলাম না। এই বেটাকে আর কোথাও নিয়ে যাব না। এখন থেকে কোথাও গেলে নিজে একাই যাব। আর ফাহাদ যদি আমার সাথে যেতে চায় তাহলে কানে নিজে 4-5টা মেরে দেব। মা, ফাহাদকে দেখেই কিরে ফাহাদ, তোর জুতো কোথায়? না মানে আসলে জুতা খুলে ভাইয়ার ভার্সিটির একটা রুমে ঢুকেছিলাম, বের হয়ে দেখি জুতা কে যেন চুরি করে নিয়ে গেছে। কি বলিস রে? ফাইমের ভার্সিটির পোলাপাইন তো অনেক চোর দেখছি। হ্যাঁ মা, একদম নাম্বার 1 চোর সব কয়টা। আমি একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিলাম। বেটার লোচ্চা বলছি কি না আমার ভার্সিটির পোলাপান চোর, আজ ওর খবর আছে। এসব কথা বলতে বলতে মার ফাহাদ ভেতরে চলে গেল। বিকেলবেলা ফাহাদ কোথায় জানি বের হবে এমন সময়, এই ফাহাদ এদিকে আয়। আমি ফাহাদকে ডাক দিয়ে আমার রুমে নিয়ে আসলাম। ভাইয়া কিছু বলবি আমাকে? হ্যাঁ বলবো। আচ্ছা, বাসায় যখন ঢুকছিলি তখন মা তোকে কি জিজ্ঞাসা করেছে? ওই সময় মা তোর ভার্সিটির পোলাপাইনের কথা জিজ্ঞেস করছিল, অন্য কিছু নয়। ও, ভালো কথা। তা তুই কি বললি? আরে আমি আর কি বলবো, তোর ভার্সিটি সম্পর্কে কি আমি খারাপ কিছু বলতে পারি? বলছি তোর ভার্সিটি ছেলেটা অনেক ভালো, হ্যান্ডসাম, অনেক ভদ্র ইত্যাদি এসব। ও আচ্ছা, তা তুই এত কিছু জানলি কিভাবে? না মানে ভাইয়া বানিয়ে বানিয়ে বলে দিয়েছি। ও, আর এটা বলেছিস যে আমার ভার্সিটির পোলাপান সবগুলো চোর, তাই না? সরি ভাইয়া, মাফ করে দে, ভুল হয়ে গেছে। মাকে কি বলবো বুঝতে পারছিলাম না, তাই এসব বলে দিয়েছি। তাহলে এখন লক্ষ্মী ভাইয়ের মতো কান ধরে দাঁড়িয়ে পড়ো। প্লিজ ভাইয়া ছেড়ে দে। এখন কিন্তু কষিয়ে চর মারবো, যেটা বলছি সেটা কর, আর কোনো কথা আমি শুনতে চাই না। ফাহাদ কেঁদে কেঁদে কান ধরে পাক্কা 20 মিনিট দাঁড়িয়ে রইল, তারপর আগে মুখ লাল করে চলে গেল। এদিকে আজ অনুষ্ঠান ছিল, তাই আগামীকাল ভার্সিটি বন্ধ থাকবে বলে স্যার বলে দিয়েছে। দিনটা এভাবেই কেটে গেল। পরের দিনও কেটে গেল। ভার্সিটি আজ খোলা। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে খাবার খেয়ে মায়ের কাছ থেকে 100 টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। সিএনজি দিয়ে ভার্সিটি পৌঁছে গেলাম। গেট দিয়ে ভেতরে ঢোকার আগেই চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেলাম। ভার্সিটির ভেতর থেকে মনে হচ্ছে বড় ধরনের মারামারি হয়েছে বলে মনে হচ্ছে। একদরে ভার্সিটির ভেতরে প্রবেশ করলাম। ভার্সিটিতে গিয়ে অবাক হয়ে গেলাম, এত মানুষের ভিড় কেন? কি হয়েছে এখানে? দেখি পোলাপানে চারপাশ দিয়ে কাউকে ঘিরে রেখেছে। বিষয়টা একটু দেখতে হয়। অন্য কিছু না ভেবে সোজা মানুষের ভিড় ঠেলে ভেতরে ঢুকে পড়লাম। তারপর যা দেখলাম, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখে পিয়াস রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। ওকে দেখে আমার প্রায় পাগলের মতো অবস্থা। দোস্ত, তোর এই অবস্থা হলো কি করে? কথা বল দোস্ত প্লিজ। কিন্তু পিয়াস কোনো কথা বলতে পারলো না। বুঝলাম অজ্ঞান হয়ে গেছে, রক্তে চারপাশটা ভেসে গেছে। কারা ওকে মেরেছে কেউ কিছু বলতে পারছে না ভয়ে, কেউ দৌড়তেও চাইছে না। ওকে কাঁধে নিয়ে ছুটলাম রাস্তার দিকে। 5-7 মিনিট দাঁড়িয়ে থাকলাম, কোনো গাড়িও থামছে না। পিয়াসের এই অবস্থা দেখে সবাই ভয়ে চলে যাচ্ছে। এদিকে পিয়াসের রক্তে আমার শার্টটা একদম ভিজে গেছে। কেউ সাহায্যের হাত বাড়াচ্ছে না। যেভাবে হোক পিয়াসকে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং ওকে বাঁচাতে হবে। কোনো কিছু না ভেবেই আর আগে কাঁধে নিয়ে ছুটলাম পিয়াসকে। হেঁটে যেতে যেতে প্রায় 50 মিনিট লেগে গেছে। অনেক কষ্টে পিয়াসকে হসপিটালে নিয়ে আসলাম। ওকে নিয়ে আসতে আসতে নিজেও আত্মরা হয়ে গেছি। একটা ট্রলি দিয়ে ওকে নিয়ে গেলাম এমার্জেন্সি রুমে। ডক্টর বলল, অনেক রক্তক্ষরণ হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করেন, নইলে ওনাকে বাঁচানো যাবে না।
না না, এইসব কথা বলবেন না, ওকে বাঁচাতে হবে। আমি রক্ত নিয়ে আসছি। একটু তাড়াতাড়ি করেন প্লিজ। আচ্ছা প্লিজ, আপনারা ওর ভর্তির ব্যবস্থা করেন প্লিজ, আমি আসছি। এই বেলা আমি রক্তের সন্ধানে বের হয়ে পড়লাম। যেভাবেই হোক পিয়াসকে বাঁচাতেই হবে। সত্যি কথা বলতে পিয়াসের বাবা নেই। পিয়াস টিউশনি করে অনেক কষ্টে তাদের সংসার চালায়। ওর একটা ছোট বোন আর মা আছে, শুনেছি পিয়াসের কাছে, কিন্তু দেখিনি কখনো। বলেছিল এসএসসি পরীক্ষা দেবে ছোট বোন। আমি কি করব বুঝতেছি না। পিয়াসের ফোনটাও নেই, এদিকে কথা বলতে পারছি না পিয়াস। বিপদের কোনো শেষ নেই। ওর বাসার লোকজনকে কিভাবে জানাবো? এখন এসব চিন্তা করলে হবে না, রক্ত খুঁজে বের করতে হবে যেভাবেই হোক। সাথে টাকাও নেই, কি করি এখন? ভাবলাম মাকে একটা ফোন দিয়ে কিছু টাকা আনতে বলি। হ্যালো মা, কোথায় তুমি? তাড়াতাড়ি একটু হসপিটালে আসো, আমার বন্ধু পিয়াস অ্যাক্সিডেন্ট করেছে। কি বলিস, কোন হসপিটালে তোরা এখন? জি মা, আমরা মেডিকেল কলেজ হসপিটালে আছি, তুমি টাকা নিয়ে তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। এদিকে আমি রক্তের সন্ধান করছি, কোথাও খোঁজ পাচ্ছি না। হঠাৎই একটা মেয়ের সাথে আমার ধাক্কা লাগলো। সরি। ইটস ওকে। খেয়াল করলাম ভার্সিটির ওই মেয়েটা, যাকে আমি গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলাম, আমাকে দেখেই চিনে ফেলেছে। আরে আপনি ফাহিম না? ওই দিন তো আমাকে বাঁচালেন। হ্যাঁ, আচ্ছা আমি এখন আসি, খুব বিপদে আছি, রক্তের প্রয়োজন অনেক। কেন, কি হয়েছে? না আসলে আজ ভার্সিটিতে কারা জানি পিয়াসকে মেরে রক্তাক্ত করে ফেলেছে, এখন অনেক রক্তের প্রয়োজন। কি বলেন এইসব? আচ্ছা, রক্তের গ্রুপ কি আপনার বন্ধুর? এবি পজিটিভ। তাই নাকি? আমার রক্তের গ্রুপও তো এবি পজিটিভ। প্লিজ আপনি আমাকে একটু রক্ত দিয়ে সাহায্য করেন, না হলে পিয়াস মারা যাবে। আমি থাকতে আপনার বন্ধু মারা যাবে তা কি করে হয়? আমি দিব রক্ত, চলেন। মনে মনে একটু সাহস পাচ্ছিলাম। মেয়েটাকে ডক্টরের কাছে নিয়ে গেলাম। ডক্টরের রক্ত পরীক্ষা করে বলল, সব কিছু ঠিক আছে, ব্লাড ট্রান্সফার করা যাবে। প্লিজ তাহলে দেরি না করে ব্লাড ট্রান্সফার শুরু করেন। ডক্টর আমাকে রুম থেকে বের করে দিল এবং পিয়াসের শরীরে রক্ত দেওয়া শুরু করলো। বাইরে বসে বসে কাঁদছি, যদি পিয়াস মারা যায় তাহলে কি হবে ওর ফ্যামিলিটার। এর মধ্যে মা এসে হাজির। কি রে ফাহিম, কি হয়েছে তোর বন্ধুর? মাকে সব কিছু খুলে বললাম। তারপর মা বুঝতে পারলো এখন রক্ত দেওয়া হচ্ছে পিয়াসকে। ও আচ্ছা ঠিক আছে, রক্ত দেওয়া শেষ হোক, এই পর্যন্ত আমরা অপেক্ষা করি। মা আর ফাহাদ এসেছে, আমি মাথা নিচু করে বসে আছি। ভাইয়া কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। ফাহাদকে বুকে জড়িয়ে কেঁদে কেঁদে বললাম, সব যেন ঠিক হয়ে যায়। এর মধ্যে মেয়েটা বের হয়ে এলো, বুঝলাম রক্ত দেওয়া শেষ। আচ্ছা পিয়াস এখন কেমন আছে? রক্ত দেওয়া তো শেষ হলো, এখন একটু ভালো আছে। আপনাকে কি বলে ধন্যবাদ দেবো সেই ভাষা আমার জানা নেই। আরে না, কি বলছেন? আপনি আমার জীবন বাঁচিয়েছেন, তার তুলনায় এটা কিছুই না। আচ্ছা আপনি কি চলে যাবেন এখন? হ্যাঁ চলে যাব, আসলে আমার শরীরটা একটু খারাপ লাগছে। বুঝলাম রক্ত দেওয়ার কারণে তার শরীরটা দুর্বল লাগছে। আচ্ছা আমি কি আপনাকে এগিয়ে দিয়ে আসবো? না না, আমি একাই যেতে পারবো, কোনো সমস্যা হবে না। আপনি বরং আপনার বন্ধুর পাশে থাকেন, ওনার পাশে থাকা এখন প্রয়োজন। কথা শুনে বুঝলাম মেয়েটাকে যেমন ভেবেছিলাম তেমনটা নয়। আচ্ছা দেখে শুনে যাবেন। আল্লাহ হাফেজ। এই বলে মেয়েটা চলে গেল। এদিকে প্রায় বিকাল 4টা বেজে গেছে, কিন্তু পিয়াসের পরিবারে কাউকে জানাতে পারলাম না। আবার ডাক্তার কাউকে ভিতরে যেতেও দিচ্ছে না। আমি সেই রক্তে ভেজা সাপটা নিয়ে এখনও বসে আছি। না খাওয়া, না দাওয়া, না গোসল, কিছুই নেই। টেনশনটা কেন জানি বাড়ছে রীতিমতো। মা তুমি আর ফাহিম এখন চলে যাও, পরে আবার রাতে এসো। কিন্তু তুই কি করবি? সারাদিন এইখানে না খেয়ে বসে থাকবি? আরে মা যাও তো, আমার জন্য চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি। মা আমাকে কিছু টাকা দিয়ে দেখি রাগে ফাহাদকে নিয়ে চলে গেল। সন্ধ্যা 6টার সময় খবর আসলো, পিয়াসের অবস্থা খুব খারাপ, অপারেশন করাতে হবে। আপনি অপারেশনের ব্যবস্থা করেন, যা কিছু দরকার হয় আমাকে বলবেন। রোগী হুঁশ ফিরেছে, আপনার সাথে কথা বলতে চাচ্ছে। এক দৌড়ে পিয়াসের কাছে গেলাম, দেখি পিয়াসের চোখ দিয়ে পানি ঝরছে। দোস্ত এখন কেমন আছিস? বাঁচবো না রে দোস্ত, ওরা আমাকে অনেক মেরেছে। আমি তোকে ফোন দিতে চেয়েছিলাম, আমার ফোনটাও ভেঙে ফেলেছে। তোকে কারা মেরেছে? নামগুলো বল আমাকে, পরেরটা আমি বুঝতেছি। আমাদের ভার্সিটির রবিন, জিহাদ আর রাফসান আর ওদের বন্ধুরা আমাকে মেরেছে। আমার মাথায় কারেন্টের মতো যেন জ্বলে উঠলো আগুন। আমাকে আবার সেই পথে ফিরতেই হবে মনে হচ্ছে। তোকে কেন মেরেছে, কারণটা কি আমাকে বল। ওরা রোজ আমার বোনকে ডিস্টার্ব করতো, তাই আমি ওদের বলেছিলাম যেন আমাদের বাসার সামনে না আসে, আর কথা কাটাকাটি লেগেছিল। এই কারণে আমাকে এই অবস্থা করেছে। দোস্ত তুই একটু আমার বোন আর আমার মায়ের খেয়াল রাখিস। আমি জানি আমি বাঁচবো না, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তুই একটু ওদের খেয়াল রাখিস দোস্ত। তুই কোনো চিন্তা করিস না, আর মরার কথা মুখে আনবি না। তোর কিছু হবে না দোস্ত, আমি আছি তো। পিয়াসকে বুকে জড়িয়ে কেঁদে দিলাম। হঠাৎই বুঝলাম পিয়াসের নিঃশ্বাসটা থেমে গেল, কোনো কথা বলছে না। পিয়াস, এই পিয়াস,
দোস্ত কথা বল। এবার একটা চিৎকার দিয়ে উঠলাম। এরই মধ্যে ডক্টর নার্স সবাই চলে আসলো। সব কিছু চেক করে বলল পিয়াস আর নেই। তাদের বলার আগে আমি বুঝে গেছি পিয়াস মারা গেছে। পিয়াসকে বুকে জড়িয়ে চিৎকার করছি, কিন্তু পিয়াস কোনো কথা বলছে না। পিয়াস, তুই আমাকে ছেড়ে চলে গেলি কোথায়? এখন আমি কার সাথে ভার্সিটি যাব দোস্ত? দোস্ত, আমি প্রায় পাগল হয়ে গেছি এমন অবস্থা। কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। রাত 9টা বেজে গেছে। পিয়াস মারা যাওয়ার আগে তার বাসার ঠিকানা আমাকে বলে গিয়েছে। হসপিটাল থেকে ডাক্তাররা বলেছে চলে যেতে। বুঝলাম মৃত ব্যক্তির কারো কাছে কোনো মূল্য নেই, তাই তারা তাড়িয়ে দিচ্ছে। আমি ওর আগে পিয়াসকে কাঁধে নিয়ে বের হয়ে পড়লাম হসপিটাল থেকে। সারাদিন না খেয়ে শরীরে আর কোনো শক্তি পাচ্ছিলাম না। বারবার নামিয়ে দিচ্ছি আর বলছি দোস্ত তুই রাগ করিস না। বারবার নামিয়ে দিচ্ছি বলে। সারাদিন কিছু খাইনি তো, তাই শক্তিটা কমে গেছে। তবে তুই রাগ করিস না, আমার কোনো কষ্ট হচ্ছে না। আমি তোকে যেভাবেই হোক তোর মা আর বোনের কাছে নিয়ে যাব। 20 মিনিট পর কাঁধে নেওয়ার পর রাস্তার একপাশে বসে পড়লাম। আর পারছি না। এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। পিয়াস আর আমি দুজনে বৃষ্টির পানিতে ভিজে লুটুপুটু হয়ে যাচ্ছি। আরও 10 মিনিট পিয়াসকে কাঁধে করে নিয়ে হাঁটার পর দেখি এবার মনে হয় নিচেই মারা যাব। একদিকে বৃষ্টির পানিতে ঠান্ডা লাগছে, অন্যদিকে পিয়াসের লাশ কাঁধে। কি করব, দিশেহারা হয়ে গেছি প্রায়। দেখি একটা ভ্যান আসছে। ওনাকে বললাম ভাই আমি খুব বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করুন। ভ্যান চালক আমাকে বলল আপনি ওনাকে নিয়ে ভ্যানে উঠে বসেন। রাত 10টা 30 মিনিটে পিয়াসের বাসায় পৌঁছালাম। ভ্যান থেকে পিয়াসের লাশটা কাঁধে নিলাম। দরজাটা খোলা ছিল তাই ঢুকে পড়লাম। দেখি পিয়াসের মা ও বোন কেক নিয়ে বসে আছে। কেকের উপরে লেখা হ্যাপি বার্থডে টু ইউ পিয়াস। তারপর বুঝতে পারলাম আজকে পিয়াসের জন্মদিন ছিল। বুঝতে পারছি না এখন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। পিয়াসের লাশটা মেঝেতে নামালাম। পিয়াসের মা দেখে অবাক হয়ে আছে। কি দেখছে এটা, নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছে না। অন্যদিকে পিয়াসের বোন পিয়াসের কাছে সে অবাক হয়ে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। আমি বুঝতে পারছিলাম না ওদের কী হয়ে গেছে। কোনো কথা বলছে না, কান্নাও করছে না। বিষয়টা কি বুঝতে পারছি না। 5-6 মিনিট পরেই কান্নাকাটি শুরু হয়ে গেল। দেখি পিয়াসের মা বারবার বলছে বাবা উঠ, কেক কাটবি না? এই ছেলে উঠ, সারাটা দিন তোর জন্য কেক নিয়ে বসে আছি। এই সমস্ত কথাবার্তা শুনে আরও কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। কাঁদতে কাঁদতে এখন আর চোখ দিয়ে পানি বের হচ্ছে না আমার। ছোট বোনটা ভাইয়ের শোকে আধমরা হয়ে গেছে। ভাবলাম এভাবে চলতে থাকলে ওরা দুজন হয়তো মারা যাবে, নাহলে পাগল হয়ে যাবে। অনেক বোঝালাম তাদের, কিন্তু তারা এরকম মৃত্যু কিছুতে মেনে নিতে পারছে না। আর মানবে বা কী করে? পরিবারটা তো মনে হয় শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে। রাতে আমি বিভিন্ন মসজিদে মাইকিং করে দিলাম সকাল 10টায় জানাজা হবে। দেখতে দেখতে সকাল 10টা হয়ে গেল। সারা রাত আমি পিয়াসের পাশে বসেছিলাম, সাথে ওর মা ও বোনও ছিল। ওরা আধমরা হয়ে গেছে। এদিকে সকাল 10টা বেজে গেল। পিয়াসকে নিয়ে বের হয়ে পড়লাম। এখন আমার শার্ট ওই প্যান্টই, তবে রাতে বৃষ্টির পানিতে রক্তগুলো ধুয়ে গেছে। জানাজা শেষ করে মাটি দিয়ে পিয়াসের বাসায় আসলাম। আন্টি, যা হবার তাই হবেই, আমরা তো আর ফেরাতে পারি না। এখন থেকে আমি আপনার ছেলে পিয়াস। আমার ছেলেটা সবাইকে ছেড়ে চলে গেল না ফেরার দেশে। কেউ যায়নি আন্টি, আমি আসি তো, আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। বুঝলাম আমার কথায় আন্টি অনেকটা সান্ত্বনা পেয়েছে। আন্টি, আমি এখন একটু বাসায় যাই, বিকেলে আবার আসবো। আচ্ছা বাবা যাও। আন্টিকে সালাম দিয়ে চলে আসলাম নিজের বাসায়। প্রথমে গোসল করলাম, তারপর মাকে বললাম যে পিয়াস মারা গেছে। বুঝলাম মায়ের মন খারাপ হয়ে গেছে, কিছুই বলল না। আমি খাবার খেয়ে বেশি কথা না বলেই নিজের রুমে চলে আসলাম। মনে মনে ভাবছি একটু আগের রূপে ফিরে যাই। পিয়াসের খুনিদের মারতে হবে, না হলে আমার আর ঘুম হবে না শান্তিতে। বিকেল আবারও পিয়াসের মায়ের কাছে গেলাম, অনেক গল্প করলাম এবং বুঝলাম পিয়াসের মা একটু খুশি হয়েছে আমাকে পেয়ে। পিয়াসের বোনটাকে বোঝালাম সামনে তোমার এসএসসি পরীক্ষা, ভালো করে পড়তে হবে। আমি তোমাকে প্রতিদিন নিয়ে যাবো বা নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না, মনোযোগ সহকারে পড়াশোনা করো। এই বলে চলে আসলাম। বাসায় এসে আমার গোপন আলমারি থেকে 2টা পিস্তল বের করে বিছানার নিচে রাখলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে পিস্তল 2টা পেছনে গুজে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। সামনে আজকে যাকে পাবো তাকে না ফেরার দেশে পাঠিয়ে দেব। একটা সিএনজি নিয়ে ভার্সিটি চলে গেলাম। ভার্সিটির ভেতরে গিয়ে কারোর সাথে তেমন কথা বললাম না। সত্যি বলতে কী আছে যে তার সাথে কথা বলবো। সোজা ক্লাসে চলে গেলাম। চুপ করে সবার পেছনের সিটে বসে পিয়াসের খুনিদের খুঁজছি মনে মনে, কিন্তু কাউকে দেখছি না আশেপাশে। মনে হয় আজ কেউ আসেনি। ক্লাস শেষ করলাম এবং রবিনা জিহাদের বাসার ঠিকানা পেয়ে গেলাম। বুঝলাম ওরা বিষয়টা জেনে গেছে, তাই হয়তো গা ঢাকা দিয়েছে। ক্লাস শেষ করে বাসায় আসলাম। আবার বিকেলে বের হয়ে পড়লাম রবিনা জিহাদের এলাকার দিকে। সাথে পিস্তল 2টা ভালো করে পিছনে গুঁজে নিলাম। সামনে পেলেই গুলি করবো ওদের। সারা শহরে আমার পোলাপান ছিল। ওদের এলাকায় ঢুকতেই পোলাপানের সাথে দেখা। ভাই ভাই আপনি এখানে এতদিন কই ছিলেন ভাই?
আমি ছিলাম ভাই একটু বিপদে। শোন, তোদের একটা কথা বলি। জি ভাই, একটা না 4-5টা বলেন। তারপর রবিন আর জেহাদের কথা পোলাপানদের বললাম। ওরা বলল একদিনের মধ্যে খবর এনে দেবে। আমি সন্ধ্যার আগে আবারও পিয়াসের বাসায় গেলাম। দেখি আন্টি রান্না করেছে। তারপর অনেক গল্প করলাম। রাতের খাবার পিয়াসের বাসায় গিয়ে খেয়ে নিলাম। আন্টিকে বলে আসলাম, যা প্রয়োজন আমাকে বলবেন, নিজের ছেলে মনে করে। যেসব জিনিস আন্টির বাসায় নেই আন্টি আমাকে বলল। আমি বলেছি সকালে এনে দেবো বাজার থেকে। পরদিন সকাল হতেই চলে গেলাম বাজারে। আন্টি যাবতীয় সব জিনিস কিনে আন্টির বাসায় দিয়ে আসলাম। আন্টি খুব খুশি। তারপর ভার্সিটি যাব বলে চলে আসলাম। ভার্সিটি গিয়ে আবারও আশেপাশে ওদের খুঁজছিলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। বুঝলাম যে ওরা আসেনি। ক্লাসের একটা ছেলের কাছে রাফসানের বাসার ঠিকানাটা নিয়ে নিলাম। বিকেলে রাফসানের এলাকায় ঢুকলাম। ওইখানে আমার পোলাপানের অভাব নেই। এলাকায় প্রবেশ করতেই পোলাপান আমাকে ঘিরে ফেলেছে। তারপর রাফসানের কথা ওদের বলে আসলাম। ওরা বলল একদিনের মধ্যে সব খবর আমাকে দেবে। আবারও চলে আসলাম। বুঝলাম এখন থেকে যা করার সব আমার পোলাপানই করবে। রাতে ফোন এলো রবিন আর জিহাদের এলাকা থেকে। পোলাপান খবর পেয়েছে রবিন আর জিহাদ একসাথে আছে। ওরা আগে থেকে একটু ভালো বন্ধু ছিল, আর এখন নাকি একটা নাইট ক্লাবে আছে। তারপর আমাকে নাইট ক্লাবের নামটা বলে দিল। আমি আগে থেকেই শহরের কোথায় কী আছে সব জানতাম। রাত 11টার সময় বের হয়ে পড়লাম। সাথে কিছু মুখোশ নিলাম যাতে কেউ চিনতে না পারে। রাত 12টার সময় নাইট ক্লাবে পৌঁছালাম। ভেতরে ঢোকার আগে বুঝলাম ভালোই নাচ গান হচ্ছে। পিস্তলে ভালো করে বুলেট ভরে নিয়ে সব কিছু রেডি করে রাখলাম যাতে সমস্যা না হয়। আমি আস্তে আস্তে ঢুকে পড়লাম। অনেক পোলাপান ভেতরে মদ পান করছে। আমি আবার এসব নেশায় ছিলাম না। আমি আমার মতো রবিনা জিহাদকে খুঁজছি। হঠাৎই দেখি রবিনা জিহাদ বসে বসে নেশা করছে, জুয়ো খেলছে। আমি এবারে দেরি করলাম না। বাথরুমে ঢুকে সব কিছু বদলে ফেললাম আর মুখোশটা ভালো করে পরলাম। বাথরুম থেকে বেরোতেই কোনো কথা নেই, সোজা ওদের কাছে চলে গেলাম। ওরা তখন খেলা নিয়ে বিজি ছিল, আমাকে খেয়াল করেনি। পেছন থেকে পিস্তল 2টা বের করলাম। 2 হাতে 2টা পিস্তল নিয়ে রবিনের বুকে 4টা গুলি করলাম। জিহাদের মাথায় 2টা করলাম। এদিকে সবাই আতঙ্ক হয়ে গেছে গুলির শব্দে। রবিন আর জিহাদ সাথে সাথে মারা গেল। বুঝলাম পুলিশ আসতে বেশি সময় লাগবে না। কেটে পড়ি এখান থেকে, না হলে ভেজালে পড়ে যাব। সাথে সাথে কেটে পড়লাম। পিস্তল 2টা হাতে। যদি কেউ আটকাতে চায় তাহলে বুকে গুলি করে দেব। ভয়ে কেউ সামনে আসার সাহস পেল না। আর আমি অন্যদিকে না থেকে সোজা বাসায় চলে আসলাম। রাত তখন 4টা বেজে গেছে। সবাই ঘুমাচ্ছিল, কেউ টেরও পায়নি। আর খুনগুলো এত চিন্তাভাবনাও নিখুঁত করে করেছি, জানি পুলিশ তার কোনো সূত্র বের করতে পারবে না। ওই দিন আর টেনশনে ঘুমিয়ে হলো না, বুঝতেই তো পারছেন। এদিকে সকালে বাবার কাছে খবর আসলো গতকাল 2টা মার্ডার হয়েছে নাইট ক্লাবে। আর বাবার কাছে দায়িত্ব বলল খুনিকে খুঁজে বের করার। সত্যি কথা বলতে রবিন আর জিহাদ ছিল কোটিপতির ছেলে। ওদের কোনো টাকা পয়সার অভাব নেই আমি জানি, তাই ওদের বাবারা অনেক চেষ্টা করবে আমাকে খুঁজে বের করার। সেই বিষয় নিয়ে আমার টেনশন নেই, কারণ অপরাধ যেমন পৃথিবীতে আছে তেমনি তার শাস্তির ব্যবস্থাও আছে। কোনো অপরাধী আজ পর্যন্ত মুক্তি পায়নি। জানি হয়তো আমি মুক্তি পাবো না, কিন্তু তার আগে সবগুলোকে শেষ করতেই হবে। দেখি বাবা খুব তাড়াতাড়ি করে অফিসের দিকে চলে গেল। বুঝলাম বাবার উপর খুব চাপ দিয়েছে তার সিনিয়র অফিসারগুলো। আমি খাবার খেয়ে আবারও নিজের রুমে এসে চিন্তা করছি বাকি কাজগুলো কিভাবে সম্পন্ন করা যায়। ওই দিন আর ভার্সিটি গেলাম না, সারাদিন বাসা থেকেও বের হলাম না। বিকেল আবারও ফোন আসলো রাফসানের এলাকা থেকে। রাফসানে কি কক্সবাজার চলে গেছে, আর একটা হোটেলে উঠেছে। হোটেলটার নাম বলল। বুঝলাম অনেক বড় হোটেল আর ভালো সিকিউরিটি আছে, তাই একটু ভালো চিন্তা করতে হবে। ওই দিন চিন্তাভাবনায় কেটে গেল। পরদিন আবার ভার্সিটি গেলাম। দেখি সব পোলাপান রবিন আর জিহাদের খুনের খবর পেয়ে গেছে। আমি মূলত এটার জন্য এসেছি ভার্সিটিতে, যে ভার্সিটির পরিস্থিতিটা কীরকম। বুঝলাম পরিস্থিতি খুব একটা ভালো না, তাই দিন আর তেমন ক্লাস না করে কেটে পড়লাম। সোজা পিয়াসের মায়ের কাছে চলে আসলাম। দেখি ঘুমাচ্ছে আন্টি, আর ওইদিকে পিয়াসের বোন পড়ছে। সরি, পিয়াসের বোনের নামটা আপনাদের বলতে ভুলে গেছি। ওর নাম সুমি। সুমি, তোমার পরীক্ষার আর কতদিন আছে? জি ভাইয়া, আর মাত্র 15 দিন আছে। ওহ, তোমার পরীক্ষার মোট ফি কত? জি ভাইয়া, 15,000 টাকা। দেওয়া হয়েছে কি? না ভাইয়া, আমাদের কাছে তো এত টাকা নেই। আচ্ছা তুমি পড়ো, আমি দেবো টাকা, এটা নিয়ে তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই বলে নিজের বাসায় চলে আসলাম। আন্টি ঘুমেছিল, তাই তাকে ডাক দেওয়া হয়নি। টাকা পয়সার দরকার। বাসা থেকে কয়েকদিনে মোটামুটি 20-30 হাজার টাকা নিয়েছি। এখন আবার কীভাবে টাকা চাইবো সেই চিন্তা করছি। এদিকে মোটামুটি ভালোই টাকার প্রয়োজন। চিন্তা করলাম আমার ল্যাপটপটা বিক্রি করে দেব, তাই বিক্রয়.com-এ একটা পোস্ট করলাম। বেশি দিন হয়নি কিনেছি, এই তো 1 বছর হবে। 60,000 টাকা দিয়ে কিনেছিলাম, এখন 40,000-এ ছাড়তে চাইছি। পরের দিন একজন কাস্টমার পেয়ে গেলাম এবং উনি 40,000 টাকা দিয়ে আমার প্রিয় ল্যাপটপটা নিয়ে চলে গেল। তবে আমার তেমন মন খারাপ হয়নি। সুমির কলেজের সমস্ত ফি পরিশোধ করে দিলাম
আর অ্যাডমিট কার্ডটা সুমির হাতে দিয়ে আসলাম। দেখি সুমি আবার প্রায় কেঁদে দিয়েছে। পেছন থেকে, ফাহিম বাবা, তোমার এই ঋণ আমরা কোনো দিন ভুলবো না। কি বলছেন আন্টি? আমি তো আপনার ছেলে, আর ছেলেরা মা বোনের জন্য করবে না তো কার জন্য করবে? আন্টিকে সালাম দিয়ে বলে আসলাম আমি আমার এক বন্ধুর কাছে যাব, আসতে 5-6 দিন সময় লাগবে। আর সুমিকে বললাম ভালো করে পড়াশোনা করতে, আমি এসে তোমাকে পরীক্ষা দিতে নিয়ে যাব। এই বলে চলে আসলাম নিজের বাসায়। বাসায় আসতে মা বকছে, ল্যাপটপ বিক্রি করেছে তাই। আমি কোনো কথা বললাম না, নিজের রুমে এসে পড়লাম। আমার কাছে এখন 25,000 টাকার মতো আছে। এইটাই সুযোগ কক্সবাজারে যাওয়ার। তাই রাতে বাস কাউন্টারে গিয়ে চট্টগ্রামের একটা টিকিট কাটলাম। পরের দিন রাত 8টার সময় বাসে উঠতে হবে। তারপর বাসায় আসলাম, মাকে বললাম আমার ভার্সিটির এক বন্ধুর বিয়েতে যেতে হবে আগামীকাল। কোথায় তোর বন্ধুর বাসা? মনে মনে বললাম মাকে একটু মিথ্যা বলতে হবে, নাহলে সমস্যা হতে পারে। বেশি দূরে তো না মা, এই যশোর। ও, কবে আসবি? 2-3 দিনের মধ্যে চলে আসবো, বিয়ে শেষ হলেই। ও, তোর কাছে টাকা পয়সা আছে কি ভাড়া? মনে মনে বললাম দূরের পথ, মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে নেই, তাহলে সুবিধা হতে পারে। না মা, আমার কাছে বেশি টাকা পয়সা নেই। তারপর মা আমাকে 10,000 টাকা দিয়ে বলল কিছু কেনাকাটা করে নিস, আর বাকি টাকা দিয়ে ভাড়া দিবি। পরদিন সকালে ঘুম থেকে উঠে একটা প্যান্টের যাবতীয় জিনিস কিনে ফেললাম। বেশি টাকা খরচ করলাম না, জানি 5 স্টার হোটেলে 2 দিন থাকলেই আমার গাড়ি ভাড়া আর থাকবে না পরে। দেখতে দেখতে রাত হয়ে গেল। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে পিস্তল 2টা ব্যাগের ভিতরে বের হয়ে পড়লাম। সোজা গাড়িতে উঠে পড়লাম। রাত ঠিক 8টার সময় গাড়িটা ছেড়ে দিল। যেতে যেতে প্রায় সকাল 7টা বেজে গেছে। অন্য কোনো দিকে না গিয়ে সোজা 5 স্টার হোটেল দিকে চলে গেলাম। ভালো পোশাক, চোখে সানগ্লাস, হাতে ঘড়ি পরায় নায়ক নায়ক লাগতেছে। হোটেলের রিসিপশনে যেতে কিছু মেয়ে মনে হয় ওরা এই হোটেলে চাকরি করে, ভালো পোশাক পরা আর খুব সুন্দর করে বসে আছে। আমাকে দেখে হাওয়ায় তাকিয়ে আছে, মনে হচ্ছে সবগুলো ক্রাশ খেয়েছে। এই যে মুখ দিয়ে মশা ঢুকবে তো। মুসকে হাসি দিয়ে বলল সরি ভাইয়া, আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আমার একটা রুম লাগবে 2 দিনের জন্য, কত টাকা পেমেন্ট করতে হবে? ওদের মধ্যে থেকে একটা মেয়ে বলে উঠলো 2 দিনের জন্য মোট 10,000 টাকা পেমেন্ট করতে হবে। 10,000 টাকা পেমেন্ট করলাম। আর একটা মেয়ের পিছু পিছু ছুটলাম। আর চিন্তা করছিলাম যে কোনো একটা মেয়ের সাথে একটু ভাব নিতে হবে। তারা জানে এই হোটেলে কে কোথায় থাকে, সব ডিটেলস তাদের কাছে আছে। আমি এত বড় হোটেলের আফসানকে 2 দিনে খুঁজে পাবো না। মেয়েটা আমাকে একটা রুমের সামনে নিয়ে আসলো এবং চাবি দিয়ে বলল এটি আপনার রুম, আর কিছু দরকার লাগলে রিসেপশনে ফোন দেবেন, আসি। এই বলে মেয়েটি চলে যাচ্ছিল। আমি তখন ডাক দিয়ে বললাম কিছু মনে না করলে আপনার ফোন নাম্বারটা কি পেতে পারি? কিছু দরকার লাগলে আপনাকে ফোন দেবো। আমতামতা করে মেয়েটি তার ফোন নাম্বারটা দিয়ে একটা হাসি দিয়ে চলে গেল। বুঝলাম পাখির শিকার হচ্ছে। রুমে গিয়ে দেখি সব কিছু ঠিকঠাক আছে। শুয়ে পড়ে দিলাম এক ঘুম। সারা রাত বাসে জেগেছিলাম। বিকেল 5টার সময় ঘুম ভাঙলো। ফ্রেশ হলাম, ভাবলাম মেয়েটিকে একেবারে ফোন দিই। প্রথমবার কোনো সাড়া নেই, দ্বিতীয়বার সালাম দিয়ে ফোনটা রিসিভ করলো। তারপর আমি পরিচয় দিলাম। প্রায় 30 মিনিটের মতো কথা বললাম। বুঝলাম মেয়েটি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। মেয়েটি আমার জন্য খাবার নিয়ে আসলো। খাবার দিয়ে একটু হাসি দিয়ে চলে গেল। অনেক ক্ষুধার্ত ছিলাম, সব খাবার খেয়ে নিলাম। মেয়েটা রাতে আমাকে আবারও ফোন দিল। আর 1 ঘন্টা কথা হলো। তারপর আমি তাকে রাফসানের কথা বললাম, ওই নামে কেউ থাকে কিনা। মেয়েটি সহজ মনে রাফসানের রুমের ঠিকানা বলে দিল আমাকে। রাত 3টার সময় পিস্তল 2টা পেছনে গুজে রাফসানের রুমের সামনে গিয়ে হাজির হলাম। টোকা দিলাম। রাফসান ভেবেছিল হয়তো কোনো কর্মচারী তাকে ডাকছে। সে দরজা খুলে ফেললো। সাথে সাথে এক লাথি মেরে তার রুমের ভেতরে তাকে মেঝেতে ফেলে দিলাম এবং রুমের দরজা লক করে ফেললাম। কোনো কথা ছাড়াই মাথায় একটি আর বুকে 2টা গুলি করে ফেললাম এবং সাথে সাথে 5 স্টার হোটেল ত্যাগ করলাম। বাস স্ট্যান্ডে এসেই ভোর 4টার বাসে উঠে পড়লাম। পরদিন বিকেলে বাস থেকে নেমে সোজা পিয়াসের কবরের পাশে গিয়ে দাঁড়ালাম। দোস্ত, তোর সমস্ত খুনিদের শেষ করেছি, এবার তুই শান্তি তো। আর আমাকে দোয়া কর, আর তুই মাফ করে দিস আমাকে। আমি তোকে বাঁচাতে পারলাম না, মাফ করে দিস দোস্ত প্লিজ। সোজা বাসায় আসলাম, এসে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো পরের দিন সকালে। দেখি 5 স্টার হোটেলের মেয়েটা আমাকে অনেক ফোন দিয়েছে। ঘুমের জন্য ধরতে পারিনি। বুঝলাম ওর সাথে কথা বলে ঝামেলায় পড়ে যাব, তাই সিমটা খুলে পানিতে ফেলে দিলাম। ওই দিন আর ভার্সিটি গেলাম না। ভাবলাম পিয়াসের পরিবারের কী অবস্থা একটু জেনে আসি। পিয়াসের বাসায় ঢুকলাম। পিয়াসের মা ও বোন দেখি ভালোই আছে। এদিকে সুমির পরীক্ষার মাত্র কয়েকদিন বাকি। আবার নিজের বাসায় চলে আসলাম। পরদিন সকালে ভার্সিটি গেলাম। গেট দিয়ে ঢুকতে দেখি কিছু পোলাপান, মনে হয় নতুন কোনো গ্রুপ। ওদের মধ্যে থেকে একটা ছেলে বলল এই বেটা এদিকে আয়। এমনিতে মন মেজাজ ভালো না, তারপর আজ যদি আবারও বেশি তেরামি করে তাহলে আজ বেটাদের বোঝাবো আমি কে। জি ভাই, কিছু বলবে? বাসে দিতে এসে এত বাপলসকে, তোর বাসা কোথায়? বুঝলাম কোনো কারণ ছাড়াই ঝগড়া করতে চাইছে। কই না তো ভাই,
কিন্তু ছেলেটি আমার কোনো কথা শুনলো না, সোজা এসে আমার কলার ধরে 2টা থাপ্পড় মারলো। তবুও কিছু না বলে চলে আসলাম বাসায়। এমনিতেই খুনের ঝামেলা, আবার যদি নতুন কোনো ঝামেলায় জড়িয়ে যাই তাহলে বিপদে পড়ে যাব। ভাবলাম কয়েকদিন আর ভার্সিটি যাব না। এমনিতেই 3টা খুন করেছি, জানি না সামনে আমার জন্য কি অপেক্ষা করছে। এভাবে 4-5 দিন কেটে গেল, ভার্সিটি যাই না। একদিন সকাল 11টার দিকে ভাইয়া, আজ তোর ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছিলাম, কয়েকটা ছেলে আমাকে কান ধরে উঠবোস করেছে আর 4-5টা থাপ্পড় মেরেছে। ওরা কারা? তুই কিছু করেছিস ওদের? না ভাইয়া, ওরা আমাকে দোকান থেকে সিগারেট আনতে বলেছিল, কিন্তু আমি না করেছি, তাই আমাকে মেরেছে। আচ্ছা তুই 10 মিনিট পর আমার রুমে আয়, এখন যা। ভাত কাঁদছে, আজ ওদের রেহাই নেই। আমি মনে মনে আন্দাজ করতে পারছিলাম কে হতে পারে। পিস্তল 2টা পেছনে গুজেই ফাহাদকে ডাক দিলাম। দেখলে চিনতে পারবি তো? জি ভাইয়া, দেখলে চিনবো। চল আমার সাথে। ফাহাদকে বললাম যা, বাইকটা নিয়ে বের হয়ে আয়। বাইক নিয়ে সোজা ভার্সিটির ভেতরে প্রবেশ করলাম। দেখ তো কারা তোকে মেরেছে। ফাহাদ কয়েকটা ছেলেদের দেখিয়ে দিল। আমিও চিনলাম, কয়েকদিন আগে যে ছেলেগুলো আমার সাথে ওস্তাদি করেছিল এই ছেলেগুলোই। ফাহাদকে বললাম যা, তুই বাইকটা নিয়ে বাসায় যা, আমি একটু আবার বাসায় আসছি। সাথে সাথে ফাহাদ বাইক নিয়ে চলে গেল। এদিকে আমার কাজ আমি শুরু করে দিলাম। অন্য কোথাও না গিয়ে সোজা ছেলেগুলোর দিকে এগিয়ে গেলাম। এখানে কে একটু আগে একটা ছোট ছেলেকে মেরেছিল, ওদের মধ্যে দিয়ে একটা ছেলে বলে উঠলো, আমি মেরেছি। কিরে, তুই কি বিচার করতে এসেছিস নাকি? ভাই, আমাদের ভুল হয়ে গেছে। তুই এদিকে আয়, তোর সাথে আজ কথা আছে। ছেলেটার সাথে সাথে আমার সামনে চলে আসলো। আমি রাগে এমন জোরে একটা ওর কানে নিচে চড় মারলাম, দেখে কান দিয়ে রক্ত ঝরা শুরু করেছে। একটু পরে ছেলেটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল, আর তার বন্ধুরা দৌড়ে আসলো আমাকে মারার জন্য। আমি আমার জায়গা থেকে এক পাও এদিক সেদিক হলাম না। পেছন থেকে 2টা পিস্তল বের করলাম এবং 2জনের পায়ে 2টা গুলি করে দিলাম। এবার বাকিগুলো আমার পায়ে পড়ে গেল। আমি ওদের পাশে একটা লাথি মেরে দাঁড় করালাম। সবগুলো এক সিরিয়ালে বসলো। শোন, তোদের সবাইকে বলছি, আমি কে তোরা কি জানিস? না ভাই। ফাহিম ভাইয়ের নাম শুনেছিলি জীবনে কখনো? তার কাজকর্ম সম্পর্কে কিছু জানিস? আমি হলাম সেই বিখ্যাত ফাহিম ভাই। আমার নাম শোনার পর কলেজে সবাই ভয় পেয়ে গেল এবং এরপর থেকে আমি হয়ে গেলাম ভার্সিটির বস। বসগিরি ভালোই চলছিল, কিন্তু এই সুখ আর বেশি দিন টিকলো না। ডিবি খুনের তদন্ত করে গ্রেপ্তার করে ফেললো আমাকে এবং 3টা খুনের জন্য 12 বছরের জেল দিল আমাকে। বাবা আমাকে অনেক চেষ্টা করেছে বাঁচাতে, তবে পারেনি। সব কিছু ছেড়ে চলে গেলাম জেলে। শিক্ষা জীবন এখানেই সমাপ্তি আমার। দেখতে দেখতে জেলেই 5 বছর পার হয়ে গেল। ফাহাদও ভার্সিটি উঠে পড়েছে, আর পেয়াসের বোনের নাকি বিয়ে হয়ে গেছে। খবরটা শোনার পর খুব খুশি হয়েছিলাম। এদিকে মা আমার জন্য চিন্তা করতে করতে কয়েকদিন পর অসুস্থ হয়ে যায়। জানি না কবে মারা যায় মা। দেখতে দেখতে 7 বছর হয়ে গেল জেলখানায়। একদিন হঠাৎ করে খবর আসলো মা মারা গেছে। ফাহাদ কেঁদে কেঁদে আমাকে বলে আবারও চলে গেল। সেদিন আমার নিজেকে মৃত মনে হচ্ছিল, বেঁচে থেকেও যেন মরে গেছে আমি। কলেজেটা আমার ফেরে যাচ্ছে, কিন্তু আমাকে জেল থেকে বেরোতে দিল না। পৃথিবীর বুকে এর চেয়ে বেশি কষ্ট মনে হয় না আর কিছু হতে পারে। দেখতে দেখতে 12টা বছর শেষ হয়ে গেল। আমিও মুক্তি পেলাম। ফাহাদ বিয়ে করে ফেলেছে, বাবারও অবসর হয়ে গেছে, আর মা তো আমার জন্য শেষ পর্যন্ত মারাই গেল। জেল থেকে বের হয়ে সোজা বাসায় আসলাম। আমার চুলদারি সব কিছু অনেক বড় বড়। কেউ আমাকে চিনতে পারছিল না। আমাকে পাগল বললেই ভালো মানাবে, তবে ফাহাদ আর বাবা ঠিক চিনতে পেরেছিল। বাবা কত 12টি বছর আমার জন্য অনেক কষ্ট করেছে, তবে মুক্ত করতে পারেনি। বাবার কাছে গিয়ে 1 ঘন্টা বুকে জড়িয়ে কান্না করলাম। সেই কবে থেকে দেখি না বাবাকে, আর মাকে দেখার মতো ভাগ্য আমার ছিল না, তাই দেখতেও পাইনি। বাবাকে বললাম মায়ের কবরের পাশে নিয়ে যেতে। বাবা আমাকে মায়ের কবরের পাশে নিয়ে গেল। কবরের সামনে গিয়ে আমি দিশেহারা হয়ে গেলাম। কান্না ধরে রাখতে পারলাম না। মা, তুমি আমাকে মাফ করে দিও। আমার জন্য আজ তুমি কবরের দেশে চলে গেছো। বিশ্বাস করো, তোমাকে শেষবারের জন্য দেখতেও আসতে দেয়নি ওরা। সেদিন আমার কলেজাটা ছিঁড়ে গেছিল মা, তুমি বিশ্বাস করো। কেন আমি আসার আগে তুমি পৃথিবী ছেড়ে চলে গেলে? কেন মা? তোমাকে শেষবারের মতো দেখতে পারলাম না। জানি মা তুমি ফিরে আসবে না, তবুও তোমাকে আমি কোনোদিন বলতে পারবো না মা। তারপর পেয়াসের কবরের পাশে গিয়ে বললাম, দোস্ত তুই কেমন আছিস? তুই তো সবই দেখছিস। তোর জন্য আমি সব কিছু ত্যাগ করেছি, শুধু তোর খুশির জন্য। আমার জীবনের সব কিছু আমি শেষ করে দিয়েছি, তবে আমি মন খারাপ করিনি। তোকে আমি অনেক ভালোবাসি দোস্ত, ভালো থাকিস সবসময়। এইভাবে একজন বন্ধু তার বন্ধুর জন্য সব কিছু ত্যাগ করে দেয়, আর গল্পটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন হয়েছে গল্পটি? আর হ্যাঁ, হয়তো বা গল্পটি ভালো নাও লাগতে পারে। একটা ছোট গল্প, শেষে মিল হলো না, তবে সব গল্প তার একরকম হয় না, এটা আপনাদের একটু বুঝতে হবে। তো যাই হোক, যদি ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, 2 পৃথিবী গল্পের কথা সবাই বলছিলেন, এই গল্পটা এখনও পুরো কমপ্লিট লেখা হয়নি।
2-3টা সিজন লেখা হয়েছে। আপনারা যদি চান তাহলে 2-3টা দিতে পারি, আর যদি চান যে না একসাথে এক সিরিয়ালে দেবো তাহলে কয়েকদিন দেরি হবে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, টাটা। মা আসি। শোন বাবা, কলেজে কারোর সাথে মারামারি করিস না। আচ্ছা মা, ঠিক আছে। আমি বাইকের চাবিটা নিলাম, স্টার্ট দিচ্ছি কিন্তু স্টার্ট হচ্ছে না। কি ব্যাপার, স্টার্ট হচ্ছে না কেন? বাইকের ট্যাঙ্ক খুলে দেখলাম 1 ফোঁটা তেল নেই। বুঝলাম ফাহাদ ছাড়া এই কাজটা কেউ করেনি। মা, ফাহাদ কোথায়? কেন রে, কি হয়েছে? দেখো ফাহাদ আমার বাইকের সব তেল শেষ করে ফেলেছে। ওই গ্যাসে কোথায় ডাক দাও, ওরে আজকে আমি পেদাবো। না না বাবা, এইসব করিস না। ফাহাদ ছোট মানুষ, কিছু বোঝে না, ওকে মারিস না। তো কি করব বলো, এখন ভার্সিটি যাব কিভাবে? আচ্ছা এই নে 100 টাকা, আজ কোনো একটা সিএনজি দিয়ে চলে যা বাবা। তোমার ছেলেকে বলো রেডি হয়ে থাকতে, আসছি ভার্সিটি থেকে। আচ্ছা এখন যা তো, দেরি হয়ে যাচ্ছে, যা। যাচ্ছি। 100 টাকা নিয়ে বের হয়ে পড়লাম। দেখ আজ মেজাজটাই খারাপ, এখন সিএনজিতে যেতে হবে। এই মামা যাবেন? ওঠেন। ভার্সিটির দিকে চললাম। ওহ সরি, আপনাদের তো পরিচয় দিতে ভুলে গেছি। আমি ফাহিম, অনার্স প্রথম বর্ষে পড়ি। পরিবারের বাবা মা আর ছোট্ট একটা ভাই আছে, ওর নাম ফাহাদ। ফাহাদ 10ম শ্রেণীতে পড়ে। মেয়েদের সাথে লাইন মারার 1 নম্বরের ওস্তাদ। বাবা একজন পুলিশ অফিসার, একটু ঘুষ খায় তা আমি জানি, তবে মনটা অনেক ভালো। আমার কিছু অতীত আছে যা আগে আপনাদের সাথে শেয়ার করি, তাহলে গল্পের মূল চরিত্র, মূল ভাব বুঝতে আপনাদের সহজ হবে। গত 2 বছর আগে আমি ছিলাম অপরাধ জগতের মাফিয়া। এক কথায় বলতে গেলে ফাহিম ভাইয়ের উপরে কোনো মাফিয়া কাজ করতেই পারতো না। রাজনীতি আর অপরাধ জগতের চরম সীমানায় ছিলাম। 15-20 বারের মতো জেলে গিয়েছি, তবে বাবার জন্য বারবার বেঁচে গিয়েছি। বাইক নিয়ে যখন কোনো এলাকায় প্রবেশ করতাম, আমার পোলাপানের অভাব ছিল না। বন্দুক ছিল শ্রেষ্ঠ সঙ্গী। যেখানে যেতাম সাথে 2টা বন্দুক নিয়ে যেতাম, কারণ বুঝিনি তো নেতাদের শত্রুর কোনো শেষ নেই। মা বাবা সবসময় অনেক বোঝাতেন, তবু আমি কারো কথা শুনতাম না। একদিন মা আমার জন্য বাড়ি ছেড়ে চলে যায়। 7 দিন হয়ে যায়, তবুও মা আন্টির বাসা থেকে আসতেই চায় না। আমার এসব কাজকর্ম মায়ের খুব অপছন্দ ছিল। মা চাইতো আমি যেন মানুষের মতো মানুষ হই। আমি গেলাম আন্টির বাসা থেকে মাকে আনতে, কিন্তু মা কোনোভাবে আসতেই চায়নি। যাবো, তবে একটা শর্তে। তুমি বলো, তোমার যে কোনো শর্তে আমি রাজি। আমার মাথা ছুঁয়ে তুই প্রতিজ্ঞা কর, কোনো দিন তুই রাজনীতি করবি না, কোনো দিন তুই মারামারি করবি না। মায়ের কথা শুনে খুবই অবাক হলাম। এখন কি করব ভাবতে পারছি না। 10 মিনিট চিন্তা করার পর বললাম, আচ্ছা তুমি যা বলবে আমি তাই করব। এই বলে মায়ের মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করে ফেললাম, আর মাকে নিজের বাসায় নিয়ে আসলাম। 2 দিন পর মায়ের কথা আবারও ভুলে যাই, আর রাজনীতিতে আবারও চলে যাই। আমার মনে হতো রাজনীতি যেন আমার রক্তের সাথে মিশে গেছে। কোনো মতে আমি যে রাজনীতিতে জড়িয়ে পড়েছি মা আবারও টের পেয়ে গেল, এবং মা বিষ খেয়ে আত্মহত্যা করতে চাইল। আমি তখন বাসার বাইরে সন্ধ্যার সময়। হ্যালো ভাইয়া, তুই কোথায়? মা বিষ খেয়ে ফেলেছে। কি বলিস, তোরা এখন কোথায়? আমরা মেডিকেলে যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। কি করব বুঝতে পারছি না, মনে হচ্ছিল পাগল হয়ে যাবো এমন অবস্থা। বাইক ফেলে রেখে দিলাম এক দৌড়, মাথাও কাজ করছে না। অবশ্য হাসপাতাল কাছেই ছিল। 10 মিনিটে পৌঁছে গেলাম। দেখি বাবা আর ফাহাদ বসে বসে কাঁদছে। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। ফাহাদ, মা কোথায়? ভাইয়া, মা মনে হয় আর বাঁচবে না। এখন ভয়ে হাত পা ঠান্ডা হতে লাগলো। আগে বল মা কোথায়? মাকে আইসিইউতে নিয়ে গেছে ডাক্তার। তুই এখান থেকে চলে যা, তোর জন্য তোর মায়ের আজ এই অবস্থা। তোর মতো ছেলে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। বাবাকে কি বলবো, কোনো ভাষা নেই। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। নিজেকে আজ পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধী বলে মনে হচ্ছে। যদি মা মারা যায় তাহলে আমি বেঁচে থেকে কি করব? মনে মনে ভাবছিলাম আমিও চিরবিদায় নিয়ে নেব। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। রাত 10টার সময় খবর আসলো মা একটু সুস্থ আছে। আমার সব অঙ্গ প্রত্যঙ্গ যেন নতুন জীবন ফিরে পেল। মাকে দেখার জন্য পাগল হয়ে গেলাম। বাবার ফাহাদ আগেই দৌড়ে ঢুকে পড়লো। আমি ঢুকবো এমন সময় তোমার ছেলেকে বলে দিও ও যেন আমার সামনে না আসে। এবং সাথে সাথে বাবা মাকে ভেতরে ঢুকতে দিল না। মাকে একটু দেখবো সেই সুযোগও নেই। বুকের ভেতরটা যেন জ্বলে পড়ে যাচ্ছে। তবু আমি বাইরে দাঁড়িয়ে আছি, যদি মাকে একবার দেখতে পাই। এভাবে প্রায় 3 দিন হয়ে গেল, তবু আমি এক পায়ে দিক ওদিক হইনি। না খেয়ে না ঘুমিয়ে দাঁড়িয়ে আছি মাকে একটিবার দেখবো বলে। অবশেষে মা আমাকে ডাকছে। ফাহিম, বাবা এদিকে আয়। মায়ের ডাক শুনে আমি পাগলের মতো ছুটে গেলাম। মায়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। কোনো কথাই বেরোচ্ছিল না মুখ থেকে। এদিকে আয় বাবা। মা, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমার কথার অবাধ্য হব না। মায়ের মন সবসময় নিরীহই থাকে।
সহজেই সন্তানকে ক্ষমা করে দিতে পারে। দেখ বাবা, তোরা দুই ভাই যদি ভালো মানুষ না হতে পারিস তাহলে আমি মরেও শান্তি পাবো না। ওই দিন মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, জীবনের কোনো খারাপ কাজ করব না। তারপর আমরা সবাই ওই শহর ছেড়েই চলে আসি, যেন কেউ খুঁজে না পায়। একদম রাজনীতির মূল কেন্দ্র ছেড়ে, আর কেউ খুঁজে পাইও নি আমায়। এখন একটা ভার্সিটি ভর্তি হয়েছি, আজ 10ম দিন ভার্সিটি যাচ্ছি। পরিচয় পর্ব শেষ। আশা করি এখন আপনারা গল্পটা বুঝতে পারবেন। এবার মূল গল্পে ফিরি। একটা সিএনজি নিয়ে ভার্সিটি পৌঁছালাম। মাত্র 10 দিন হয়েছে ভার্সিটি ভর্তি হয়েছি। তেমন কোনো বন্ধুবান্ধবও নেই, তবে মাত্র একজন বন্ধু আছে, পিয়াস। প্রথম দিন ওর সাথে আমি পরিচিত হই, আরও আমার একমাত্র বন্ধু। ক্লাস শেষ করে আবার বাসায় চলে আসলাম। তারপর থেকে আমি একটু অসুস্থ ছিলাম জন্য 4-5 দিন ভার্সিটিও যেতে পারিনি। যখন একটু সুস্থ হলাম, আবার ভার্সিটি বের হবো এমন সময়, হ্যালো দোস্ত, তুই কই? আমি তো বাসায়, ভার্সিটি যাচ্ছি। তুই কোথায়? দোস্ত, আমি বাসায় কয়েকদিন ভার্সিটিতে যাব না। যাবি না কেন? কি হয়েছে? আরে বেটা, আর বলিস না, ভার্সিটিতে একজন বস এসেছে, তাও আবার মেয়ে। কি বলিস, তাই নাকি? হ্যাঁ, কয়েকদিন ধরে ভালোই গুন্ডামি করছে, কাউকে মানে না, তাই আমি কয়েকদিন যাব না। ও আচ্ছা, এই কাহিনী। তুই থাক তাহলে, আমি যাই। আমি বুঝলাম পিয়াস হয়তো অনেক ভয় পাচ্ছে, যার জন্য ভার্সিটি যেতে চাচ্ছে না। ভয় কী জিনিস আমি জানি না, আর আপনারা তো সবই জানেন আমার বিষয়ে। ফোন কেটে বের হয়ে পড়লাম। ওই দিনও বাইক নিলাম না, সিএনজিতেই ভার্সিটি পৌঁছালাম। গেট দিয়ে ঢুকতেই মুখ তুবড়ে পড়ে গেলাম। কি ব্যাপার, দিনের বেলা কানা হয়ে গেলাম নাকি? সাথে সাথে উঠে পড়লাম। পরে বুঝলাম কেউ একজন ইচ্ছে করে আমাকে পা দিয়ে ফেলে দিয়েছে। মনে মনে একটু বিরক্ত হলাম। মন চাইলো ছেলেটার নাকে 4-5টা ঘুষি মারি, কিন্তু না, মা মারামারি করতে মানা করেছে, তাই আর কিছু বললাম না। আমার পড়ে যাওয়া দেখে একদল ছেলে মেয়ে খিক করে হাসতে লাগলো। ওদের মধ্যে থেকে একটা ছেলে আমাকে ডাক দিল। এই বেটে, এদিকে আয়। জি ভাইয়া, কিছু বলবেন? বসের সাথে দেখা না করে কই যাস? বস? কিসের বস? কই, আমি তো কাউকে চিনি না। ওদের মধ্যে দিয়ে একটা মেয়ে বের হয়ে আসলো, মুখে সিগারেট। কিন্তু অবাক করার বিষয় হলো, মেয়েটা দেখতে খুবই সুন্দর, খুবই স্মার্ট। যে কোনো ছেলে সহজে প্রেমে পড়ে যাবে। তবে আমার মধ্যে এসব প্রেম ভালোবাসা নেই বললেই চলে। মনে মনে ভাবছি, এত সুন্দর বস আবার সিগারেটও খায়, বিষয়টা একটু দেখতে হয়। সব কিছু মিলে আমার খুব ভালো লেগেছে বিষয়টা। বোকার মতো দাঁড়িয়ে রইলাম ওদের সামনে। এই ছেলে, এদিকে আয়। জি আপু, কিছু বলবেন? আপু মানে এখন থেকে বস বলবি। জি আপু, ঠিক আছে। ইস, বেটা দেখছি খুবই মক্কেল, আবার আপু বলছে। বস বল। জি আপু, ঠিক আছে। সরি বস। এই মুখলেস, মুখ দিয়ে কথা বের হয় না নাকি? 10 বার বস বল। কিছুই করার নেই। 10 বার বস বলার পর মেয়েটার থেকে কোনো মতে ছাড়া পেলাম। সোজা ক্লাসে চলে আসলাম। বসে বসে ভাবছি, মেয়েটা তো সুন্দর। উফ, কী আর বলবো। ক্লাস শেষ করে বের হয়ে পড়লাম। একটা সিএনজি দিয়ে বাসায় চলে আসলাম। ওই দিন সারাদিন মেয়েটাকে নিয়ে চিন্তা করলাম। পরদিন সকাল হতে রেডি হয়ে গেলাম। ফাহিম, কিরে ফাহিম, কোথাও যাবি নাকি? কই না তো মা, ভার্সিটি যাব। কিন্তু ভার্সিটির সময় তো 10টায়, আর এখন মাত্র 8টা বাজে। না, আসলে ওই মেয়েটাকে গতকাল অনেক ভালো লেগেছে। কি বলিস, কোন মেয়ে? এরে, কি বললাম? ধ্যাত, মাথা কি খারাপ হয়ে গেল নাকি? না মা, বললাম আমাদের ভার্সিটি অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। ও আচ্ছা, তাই বল। হুম। আমি তো ভাবলাম আবার কারো প্রেমে পড়ে গেলি নাকি। দেখ, তুমি যে কি বলো না মা, আমি কি ওই রকম নাকি? তুমি তো আমাকে চিনো না। তা চিনি, তবে আজ একটু পরিবর্তন মনে হচ্ছে। আরে না, আমি ঠিকই আছি। আচ্ছা, আমি আসি মা। আসি মানে খাবার খাবি না? না মা, বাইরে খেয়ে নেব। আচ্ছা, বাইক নিবি না? মনে মনে ভাবলাম, এখন ভার্সিটিতে কয়েকদিন বাইক নিয়ে যাওয়া ঠিক হবে না। মেয়েটা যদি অন্য কিছু ভাবে। না মা, এমনিতে বাইরে অনেক জ্যাম হয়, বাইক নিলে দেরি হয়ে যাবে। সিএনজি ভাড়াটা তো নিয়ে যাবি নাকি, তাও নিবি না? না দাও, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। মায়ের কাছ থেকে 100 টাকা নিয়ে একটা সিএনজি দিয়ে সোজা ভার্সিটি চলে গেলাম। দেখি ভার্সিটির গেট এখনও খোলাই হয়নি। ভার্সিটিতে ঢুকতে পারলাম না। বাইরে একটা চায়ের দোকানে বসলাম। বাসা থেকে না খেয়ে এসেছি, তাই 2টা বিস্কুট খেলাম আর 1 কাপ চা খেয়ে বসে আছি। আর ভাবছি ভার্সিটির গেট কখন খুলবে। প্রায় 1 ঘন্টা 20 মিনিট বসে থাকার পর গেট খোলা হলো। কোনো দিকে চিন্তা না করে সোজা ভার্সিটির ভেতরে চলে গেলাম। আস্তে ধীরে সবাই আসা শুরু করলো। আমি শুধু তাকিয়ে আছি আমার বসটা কখন আসবে। দেখতে দেখতে ক্লাসও শুরু হয়ে গেল, তবুও মেয়েটা আসলো না। রীতিমতো ক্লাস শেষও হয়ে গেল, তবুও মেয়েটাকে দেখতে পেলাম না। দেখলাম মেয়েটার চেলাফেলারা চলে আসছে, কিন্তু মেয়েটা নেই। ভাবলাম ওদেরকে জিজ্ঞাসা করব, যদি আবার আমাকে অন্য কিছু মনে করে কেলানি দেয়। না থাক, সোজা ভার্সিটি থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে আবার বাসায় চলে গেলাম। এভাবে আরও 4-5 দিন কেটে গেল, তবুও মেয়েটা আসলো না।
মনে মনে ভাবলাম বিয়ে টিয়ে করে ফেললো নাকি। দিনটা ছিল বৃহস্পতিবার। ভাবলাম একটু পার্ক থেকে ঘুরে আসি। এই বলে পার্কে চলে আসলাম। একা একা হাঁটছি। আমার তো আর গার্লফ্রেন্ড নেই সবার মতো। দেখি সবাই সবার জিএফ নিয়ে অনেক ব্যস্ত পার্কে। 10 মিনিট হাঁটলাম, তারপর একটা জায়গায় বসলাম। 10 টাকার বাদাম কিনে বসে বসে খাচ্ছি আর ভাবছি পেঁয়াজ কিনে আসলেও পারতাম। থাক, এখন একা এসে পড়েছি, তাই আর ফোনও দিলাম না। 1 ঘন্টা বসে থাকলাম। তারপর যখন বাসায় ফিরবো এমন সময় খেয়াল করলাম কিছু মেয়ে পার্কের এক পাশে হাসাহাসি করছে। ওদের দিকে তাকালাম, দেখি ভার্সিটির বস মানে ওই মেয়েটা, আর সাথে ওর বন্ধু বান্ধব। আমি এগিয়ে মেয়েটার সামনে গিয়ে বললাম, আরে বস আপনি? এই ছেলে, কে তুই? আরে ওই দিন যে আপনার সাথে কথা হলো ভার্সিটিতে। সরি, আমি তোকে চিনতে পারছি না। যা ভাগ এখান থেকে। যত সব পাগল ছাগল কোথা থেকে যে আসে এই সব। মেয়েটার কথা শুনে অনেক কষ্ট পেলাম মনে মনে। আর দেখি ওর সাথের বন্ধুগুলো আমাকে নিয়ে খুব হাসি ঠাট্টা শুরু করলো। আমি মনে হয় সবার কাছে হাসির পাত্র হয়ে গেলাম। সাথে সাথে চলে আসলাম। সত্যি কথা বলতে আমাকে সবার সামনে ছোট করে কাজটা ঠিক করলো না মেয়েটা। আগে 8-10 দিন আর ভার্সিটিই যায়নি। হঠাৎ একদিন পিয়াস ফোন করলো। কি রে বেটা, কই হারিয়ে গেলি? কয়েকদিন ধরে তোকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, তুই কোথায়? আরে দোস্ত আর বলিস না, শরীরটা ভালো না, তাই ভার্সিটি আসতে পারছি না। ও, আমি ভাবলাম হয়তো ভার্সিটির বসের ভয়ে তুই আসছিস না। কী রে, তোর কি আমাকে ভীতু মনে হয় নাকি? ওইসব বস আমি মানি না। ও আচ্ছা, থাক তাহলে। এই বলে পিয়াস ফোন কেটে দিল। মনে মনে বলছিলাম, দোস্ত তুই যদি জানতি আমি কে, তাহলে এসব কথা বলার সাহস পেতি না। কিরে বাবা ফাহিম, আজ 10 দিন হয়ে গেল তুই ভার্সিটিতে যাচ্ছিস না, কি হয়েছে তোর? কই না তো মা, কিছু হয়নি। কিছু তো হয়েছে, আমাকে বলবি না? আরে মা, বললাম তো কিছু হয়নি, তুমি যাও তো এখান থেকে। দেখলাম মা রাগ করে চলে গেল। অবশ্য মায়ের মনে কষ্ট দেওয়াটা ঠিক হলো না, কারণ সন্তানের কিছু হলে মা ঠিকই বুঝতে পারে। ধ্যাত, কী যে করি। কাল থেকে ভার্সিটি যাব। পরদিন সকালে খাবার খেয়ে ভার্সিটির দিকে ছুটলাম। বাইক চালানোর মতো মন মানসিকতা হারিয়ে গেছে, তাই বাইক নিয়ে আর ভার্সিটি যাই না। এদিকে গতকাল আবার মাকে উল্টাপাল্টা কথা বলেছি। মা আমার কথায় অনেক কষ্ট পেয়েছে। এসব চিন্তা করতে করতে ভার্সিটির দিকে যাচ্ছি। একটা সিএনজি দিয়ে ভার্সিটি পৌঁছে গেলাম। গেট দিয়ে ভেতরে ঢুকবো এমন সময় দেখি ওই মেয়েটা তার ছোট দল নিয়ে বসে আছে। আজকে আমাকে আর কিছু বললো না। আমি সোজা ক্লাসে চলে গেলাম। মন অনেক খারাপ ছিল, কিছু বললে আজ ওকে ছাড়তাম না। না বলে আজ বেঁচে গিয়েছে মেয়েটা। ক্লাস শেষ করে বের হয়ে পড়লাম। এভাবে প্রতিদিন ভার্সিটি আসা শুরু করলাম। একদিন সিএনজি দিয়ে ভার্সিটির দিকে যাচ্ছিলাম। খেয়াল করলাম 5-4টা ছেলে মনে হয় কাউকে আটকেছে বলে মনে হচ্ছে। আমি আমার মতো যাচ্ছি, কিন্তু খেয়াল করলাম ছেলেগুলো একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করছে। মেয়েটা একা, তার সাথে কেউ নেই। আমি একটা সিএনজিওয়ালাকে বললাম, ভাই একটু দাঁড়ান, কাজ আছে। সিএনজি দাঁড় করালো। ছেলেগুলোর দিকে যাচ্ছি, এমন সময় ভাই, ওই দিকে না যাওয়াই ভালো। ওরা এই এলাকার মস্তান। সিএনজিওয়ালার কথা না শুনেই আমি ছুটলাম ছেলেগুলোর দিকে। সিএনজিওয়ালা তাকে দেখছিল আমি কি করি। ছেলেগুলোর সামনে গেলাম, দেখি আমার ভার্সিটির বস মানে ওই মেয়েটা। মনে হচ্ছিল মেয়েটার সাথে আগে একটু শত্রুতা ছিল, তাই আটকিয়েছে। দেখি ওদের হাতে পিস্তল, মনে হয় মেয়েটাকে মেরে ফেলতে চাইছে। ভাই কি হয়েছে এখানে? ওদের মধ্যে থেকে একজন ছেলে বলে উঠলো, তুই কি এখানে কি করতে এসেছিস? মারবি নাকি? আরে ভাই হয়েছেটা কি বলবেন তো? কেন, তোকে বলতে হবে নাকি? মনে মনে অনেক রাগ হলো। কেন, আমি কি জানতে পারি না? যাবি এখান থেকে, না পাছায় গুলি করব। এই বলে ছেলেটা আমার শার্টের কলার ধরে পাছায় পিস্তল আটকে দিল। মনে মনে ভাবছিলাম, সবাই পিস্তল আটকায় মাথায় না হলে বুকে, এই শালা সত্যি সত্যি আমার পাছায় পিস্তল আটকে দিল। এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আপনারা তো জানেনই 2 বছর আগে আমার বন্ধু কে ছিল। আজ মনে হয় হারানো বন্ধুকে আবার ফিরে পেলাম। পিছন দিকে ঘুরেই 2টা নাকে ঘুষি মেরে ওই শালার হাত থেকে পিস্তলটা আমার হাতে নিয়ে নিলাম এবং 1 মিনিটের মধ্যে সবগুলো গুলি ছেলের আশেপাশে করে ফেললাম। ওদের আর কারো হাতে কোনো পিস্তলই ছিল না, মাত্র একজনের হাতেই ছিল। আমার পিস্তল চালানো দেখে ছেলেগুলো বুঝে যায় যে আমি কোনো মাফিয়া জগতের কেউ, তাই এমন দৌড়াদৌড়ি শুরু করলো। 1 কিলোমিটারের মধ্যেই তার আর পেছনে ফিরেও তাকালো না। কিন্তু যেই শালা আমার পাশে পিস্তল আটকেছিল ওই ব্যাটাকে ধরে আটকে ফেললাম। কিরে, আমাকে গুলি করবি না? এবার তোর পাশে 8-10টা গুলি করি, দেখ কেমন লাগে। ভাই ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে শেষবারের মতো ছেড়ে দেন। ছাড়বো তো নিশ্চয়ই, তবে আগে আমার জুতোগুলো ভালো করে মুছে দে। ঠিক আছে ভাই। এই বলে জুতা মোছা শুরু করলো। দেখি রুমাল দিয়ে মুছতে মুছতে আমার জুতো ছিঁড়ে ফেলবে এমন মনে হচ্ছে। মনে মনে আর হাসি আটকাতে পারলাম না। এবার ওঠ, অনেক মুচিগিরি করেছিস, এবার এই পুকুরে গিয়ে পাক্কা 120টা ডুব দিবি, নাহলে এখান থেকে তোর পাশায় গুলি করব। ঠিক আছে ভাই। এই বলে এক দৌড়ে পুকুরে নেমে একটানা ডুব শুরু করলো ছেলেটা।
মনে মনে আমার খুব হাসি পাচ্ছিল। এদিকে গুলির শব্দে সারা শহরের লোকজন ভয়ে ছোটাছুটি শুরু করে দিয়েছে। এখনই পুলিশ আসবে বলে মনে হচ্ছে। পুলিশ ধরলে আবার আমার ঘুষখোর বাপ রাগ করবে। বেটা অনেকবার আমাকে বাঁচিয়েছে, তাই অন্য কিছু না ভেবেই মেয়েটাকে নিয়ে আগে কেটে পড়লাম। মেয়েটা শুধু আমার দিকে তাকিয়েছিল, ভয়ে কিছু বলছিল না। পুলিশ আসার আগে ওই জায়গা থেকে পালিয়ে যাই। মজার বিষয় হলো সিএনজিওয়ালা আমাকে তাকিয়ে দেখছিল। আমার মনে আছে প্রথম গুলিটা যখন করলাম দেখি সিএনজিওয়ালা সাথে সাথেই তার গাড়ি স্টার্ট দিচ্ছে, কিন্তু গাড়ি তখন স্টার্ট হচ্ছিল না। কোনো কিছু না ভেবে গাড়ি থেকে নেমে দৌড় দিতে যাবে, এমন সময় তার লুঙ্গিটা সিএনজির কোনো একটা নাটের সাথে আটকে পড়ে খুলে যায়। দেখি লুঙ্গি ফেলেই রেখে দৌড়। অবশ্য তার নিচে একটা হাফ প্যান্ট ছিল। হাস্যকর বিষয়, তাই না? আমি অনেক কষ্টে হাসি আটকেছি, না হলে তখন বিপদে পড়ে যেতাম। পরদিন ভার্সিটিতে এক অনুষ্ঠানে আমি আর আমার ছোট ভাই যাচ্ছিলাম। সেখানে যেতেই কতগুলো মহিলার মাঝখানে একটা মহিলার উপর আমার ভাই পড়ে যায়, আর এই মহিলাগুলোই আমাদেরকে দৌড়ানো শুরু করে। আমি আর ফাহাদ দৌড়াচ্ছি। এক দৌড়ে বাইকের কাছে এসে বললাম, ভাইয়া আমি চালাবো। একটা লাথি মেরে ফেলে দেবো কিন্তু। তারপরে মহিলা এসে ইচ্ছে মতো খেলাবে তোকে। না 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 ভাইয়া, তুমিই চালাও, তবে আমাকে সাথে নিয়ে যাও। আমার পিছনে চোরের মতো উঠে বসে পড়। ফাহাদ আমার পিছনে চোরের মতো উঠে বসে পড়ল। অবসর কাহিনী দেখে রীতিমতো হাসি পাচ্ছে, কারণ মহিলাদের দৌড়ানি খেয়ে ভয়ে আত্মরা হয়ে গেছে আমার ভাইটা। অন্য কিছু না ভেবে সোজা বাইক স্টার্ট দিলাম, একদম বাসায় এসে পড়লাম। আর এদিকে ভার্সিটি থেকে বন্ধুরা ফোন দিচ্ছে আর আমাকে খুঁজছে। আমি বলেছি আমার পেট খারাপ, তাই বাসায় চলে এসেছি। সবাই আমার উপর অনেক রাগ করলো, তবে আমার কিছু করার ছিল না। এখন যদি আবার ভার্সিটি যাই তাহলে মহিলাদের হাতে কেলানি খেতে হবে, আর মান সম্মানটাও মাটিতে মিশে যাবে। এসব চিন্তা করে আর গেলাম না ভার্সিটি। আমাকে রেখেই সবাই কেক কাটার কাজ শেষ করলো। অবশ্য অনুষ্ঠানটা আমার ভালোই লাগছিল, কিন্তু আমার ফাজিল ভাইটার জন্য পুরোটা শেষ করতে পারলাম না। এই বেটাকে আর কোথাও নিয়ে যাব না। এখন থেকে কোথাও গেলে নিজে একাই যাব। আর ফাহাদ যদি আমার সাথে যেতে চায় তাহলে কানে নিচে 4-5টা মেরে দেব। মা, ফাহাদকে দেখেই। কিরে ফাহাদ, তোর জুতো কোথায়? না মানে আসলে জুতা খুলে ভাইয়ার ভার্সিটির একটা রুমে ঢুকেছিলাম, বের হয়ে দেখি জুতা কে যেন চুরি করে নিয়ে গেছে। কি বলিস রে? ফাইমের ভার্সিটির পোলাপাইন তো অনেক চোর দেখছি। হ্যাঁ মা, একদম নাম্বার 1 চোর সব কয়টা। আমি একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিলাম। বেটার লোচ্চা বলছি কি না আমার ভার্সিটির পোলাপান চোর, আজ ওর খবর আছে। এইসব কথা বলতে বলতে মার ফাহাদ ভেতরে চলে গেল। বিকেলবেলা ফাহাদ কোথায় জানি বের হবে এমন সময়, এই ফাহাদ এদিকে আয়। আমি ফাহাদকে ডাক দিয়ে আমার রুমে নিয়ে আসলাম। ভাইয়া কিছু বলবি আমাকে? হ্যাঁ বলবো। আচ্ছা, বাসায় যখন ঢুকছিলি তখন মা তোকে কি জিজ্ঞাসা করেছে? ওই সময় মা তোর ভার্সিটির পোলাপাইনের কথা জিজ্ঞেস করছিল, অন্য কিছু নয়। ও, ভালো কথা। তা তুই কি বললি? আরে আমি আর কি বলবো, তোর ভার্সিটি সম্পর্কে কি আমি খারাপ কিছু বলতে পারি? বলছি তোর ভার্সিটি ছেলেটা অনেক ভালো, হ্যান্ডসাম, অনেক ভদ্র ইত্যাদি এসব। ও আচ্ছা, তা তুই এত কিছু জানলি কিভাবে? না মানে ভাইয়া বানিয়ে বানিয়ে বলে দিয়েছি। ও, আর এটা বলেছিস যে আমার ভার্সিটির পোলাপান সবগুলো চোর, তাই না? সরি ভাইয়া, মাফ করে দে, ভুল হয়ে গেছে। মাকে কি বলবো বুঝতে পারছিলাম না, তাই এসব বলে দিয়েছি। তাহলে এখন লক্ষ্মী ভাইয়ের মতো কান ধরে দাঁড়িয়ে পড়ো। প্লিজ ভাইয়া ছেড়ে দে। এখন কিন্তু কষিয়ে চর মারবো, যেটা বলছি সেটা কর, আর কোনো কথা আমি শুনতে চাই না। ফাহাদ কেঁদে কেঁদে কান ধরে পাক্কা 20 মিনিট দাঁড়িয়ে রইল, তারপর আগে মুখ লাল করে চলে গেল। এদিকে আজ অনুষ্ঠান ছিল, তাই আগামীকাল ভার্সিটি বন্ধ থাকবে বলে স্যার বলে দিয়েছে। দিনটা এভাবেই কেটে গেল। পরের দিনও কেটে গেল। ভার্সিটি আজ খোলা। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে খাবার খেয়ে মায়ের কাছ থেকে 100 টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। সিএনজি দিয়ে ভার্সিটি পৌঁছে গেলাম। গেট দিয়ে ভেতরে ঢোকার আগেই চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেলাম। ভার্সিটির ভেতর থেকে মনে হচ্ছে বড় ধরনের মারামারি হয়েছে বলে মনে হচ্ছে। একদরে ভার্সিটির ভেতরে প্রবেশ করলাম। ভার্সিটিতে গিয়ে অবাক হয়ে গেলাম, এত মানুষের ভিড় কেন? কি হয়েছে এখানে? দেখি পোলাপানে চারপাশ দিয়ে কাউকে ঘিরে রেখেছে। বিষয়টা একটু দেখতে হয়। অন্য কিছু না ভেবে সোজা মানুষের ভিড় ঠেলে ভেতরে ঢুকে পড়লাম। তারপর যা দেখলাম, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি পিয়াস রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। ওকে দেখে আমার প্রায় পাগলের মতো অবস্থা। দোস্ত, তোর এই অবস্থা হলো কি করে? কথা বল দোস্ত প্লিজ। কিন্তু পিয়াস কোনো কথা বলতে পারলো না। বুঝলাম অজ্ঞান হয়ে গেছে, রক্তে চারপাশটা ভেসে গেছে। কারা ওকে মেরেছে কেউ কিছু বলতে পারছে না ভয়ে, কেউ দৌড়তেও চাইছে না। ওকে কাঁধে নিয়ে ছুটলাম রাস্তার দিকে। 5-7 মিনিট দাঁড়িয়ে থাকলাম, কোনো গাড়িও থামছে না। পিয়াসের এই অবস্থা দেখে সবাই ভয়ে চলে যাচ্ছে। এদিকে পিয়াসের রক্তে আমার শার্টটা একদম ভিজে গেছে। কেউ সাহায্যের হাত বাড়াচ্ছে না। যেভাবে হোক পিয়াসকে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং ওকে বাঁচাতে হবে। কোনো কিছু না ভেবেই আর আগে কাঁধে নিয়ে ছুটলাম পিয়াসকে। হেঁটে যেতে যেতে প্রায় 50 মিনিট লেগে গেছে।
অনেক কষ্টে পিয়াসকে হসপিটালে নিয়ে আসলাম। ওকে নিয়ে আসতে আসতে নিজেও আত্মরা হয়ে গেছি। একটা ট্রলি দিয়ে ওকে নিয়ে গেলাম এমার্জেন্সি রুমে। ডক্টর বলল, অনেক রক্তক্ষরণ হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করেন, নইলে ওনাকে বাঁচানো যাবে না। না না, এইসব কথা বলবেন না, ওকে বাঁচাতে হবে। আমি রক্ত নিয়ে আসছি। একটু তাড়াতাড়ি করেন প্লিজ। আচ্ছা প্লিজ, আপনারা ওর ভর্তির ব্যবস্থা করেন প্লিজ, আমি আসছি। এই বেলা আমি রক্তের সন্ধানে বের হয়ে পড়লাম। যেভাবেই হোক পিয়াসকে বাঁচাতেই হবে। সত্যি কথা বলতে পিয়াসের বাবা নেই। পিয়াস টিউশনি করে অনেক কষ্টে তাদের সংসার চালায়। ওর একটা ছোট বোন আর মা আছে শুনেছি পিয়াসের কাছে, কিন্তু দেখিনি কখনো। বলেছিল এসএসসি পরীক্ষা দেবে ছোট বোন। আমি কি করব বুঝতেছি না। পিয়াসের ফোনটাও নেই, এদিকে কথা বলতে পারছি না পিয়াস। বিপদের কোনো শেষ নেই। ওর বাসার লোকজনকে কিভাবে জানাবো? এখন এসব চিন্তা করলে হবে না, রক্ত খুঁজে বের করতে হবে যেভাবেই হোক। সাথে টাকাও নেই, কি করি এখন? ভাবলাম মাকে একটা ফোন দিয়ে কিছু টাকা আনতে বলি। হ্যালো মা, কোথায় তুমি? তাড়াতাড়ি একটু হসপিটালে আসো, আমার বন্ধু পিয়াস অ্যাক্সিডেন্ট করেছে। কি বলিস, কোন হসপিটালে তোরা এখন? জি মা, আমরা মেডিকেল কলেজ হসপিটালে আছি। তুমি টাকা নিয়ে তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। এদিকে আমি রক্তের সন্ধান করছি, কোথাও খোঁজ পাচ্ছি না। হঠাৎ একটা মেয়ের সাথে আমার ধাক্কা লাগলো। সরি। ইটস ওকে। খেয়াল করলাম ভার্সিটির ওই মেয়েটা, যাকে আমি গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলাম, আমাকে দেখেই চিনে ফেলেছে। আরে আপনি ফাহিম না? ওই দিন তো আমাকে বাঁচালেন। হ্যাঁ, আচ্ছা আমি এখন আসি, খুব বিপদে আছি, রক্তের প্রয়োজন অনেক। কেন, কি হয়েছে? না আসলে আজ ভার্সিটিতে কারা জানি পিয়াসকে মেরে রক্তাক্ত করে ফেলেছে, এখন অনেক রক্তের প্রয়োজন। কি বলেন এইসব? আচ্ছা রক্তের গ্রুপ কি আপনার বন্ধুর? এবি পজিটিভ। তাই নাকি? আমার রক্তের গ্রুপও তো এবি পজিটিভ। প্লিজ আপনি আমাকে একটু রক্ত দিয়ে সাহায্য করেন, না হলে পিয়াস মারা যাবে। আমি থাকতে আপনার বন্ধু মারা যাবে তা কি করে হয়? আমি দিব রক্ত, চলেন। মনে মনে একটু সাহস পাচ্ছিলাম। মেয়েটাকে ডক্টরের কাছে নিয়ে গেলাম। ডক্টরের রক্ত পরীক্ষা করে বলল, সব কিছু ঠিক আছে, ব্লাড ট্রান্সফার করা যাবে। প্লিজ তাহলে দেরি না করে ব্লাড ট্রান্সফার শুরু করেন। ডক্টর আমাকে রুম থেকে বের করে দিল এবং পিয়াসের শরীরে রক্ত দেওয়া শুরু করলো। বাইরে বসে বসে কাঁদছি। যদি পিয়াস মারা যায় তাহলে কি হবে ওর ফ্যামিলিটার? এর মধ্যে মা এসে হাজির। কি রে ফাহিম, কি হয়েছে তোর বন্ধুর? মাকে সব কিছু খুলে বললাম। তারপর মা বুঝতে পারলো এখন রক্ত দেওয়া হচ্ছে পিয়াসকে। ও আচ্ছা ঠিক আছে, রক্ত দেওয়া শেষ হোক, এই পর্যন্ত আমরা অপেক্ষা করি। মা আর ফাহাদ এসেছে। আমি মাথা নিচু করে বসে আছি। ভাইয়া কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। ফাহাদকে বুকে জড়িয়ে কেঁদে কেঁদে বললাম, সব যেন ঠিক হয়ে যায়। এর মধ্যে মেয়েটা বের হয়ে এলো। বুঝলাম রক্ত দেওয়া শেষ। আচ্ছা পিয়াস এখন কেমন আছে? রক্ত দেওয়া তো শেষ হলো, এখন একটু ভালো আছে। আপনাকে কি বলে ধন্যবাদ দেবো সেই ভাষা আমার জানা নেই। আরে না, কি বলছেন? আপনি আমার জীবন বাঁচিয়েছেন, তার তুলনায় এটা কিছুই না। আচ্ছা আপনি কি চলে যাবেন এখন? হ্যাঁ চলে যাব, আসলে আমার শরীরটা একটু খারাপ লাগছে। বুঝলাম রক্ত দেওয়ার কারণে তার শরীরটা দুর্বল লাগছে। আচ্ছা আমি কি আপনাকে এগিয়ে দিয়ে আসবো? না না, আমি একাই যেতে পারবো, কোনো সমস্যা হবে না। আপনি বরং আপনার বন্ধুর পাশে থাকেন, ওনার পাশে থাকা এখন প্রয়োজন। কথা শুনে বুঝলাম মেয়েটাকে যেমন ভেবেছিলাম তেমনটা নয়। আচ্ছা দেখে শুনে যাবেন। আল্লাহ হাফেজ। এই বলে মেয়েটা চলে গেল। এদিকে প্রায় বিকাল 4টা বেজে গেছে, কিন্তু পিয়াসের পরিবারে কাউকে জানাতে পারলাম না। আবার ডাক্তার কাউকে ভিতরে যেতেও দিচ্ছে না। আমি সেই রক্তে ভেজা সাপটা নিয়ে এখনও বসে আছি। না খাওয়া, না দাওয়া, না গোসল, কিছুই নেই। টেনশনটা কেন জানি বাড়ছে রীতিমতো। মা তুমি আর ফাহিম এখন চলে যাও, পরে আবার রাতে এসো। কিন্তু তুই কি করবি? সারাদিন এইখানে না খেয়ে বসে থাকবি? আরে মা যাও তো, আমার জন্য চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি। মা আমাকে কিছু টাকা দিয়ে দেখি রাগে ফাহাদকে নিয়ে চলে গেল। সন্ধ্যা 6টার সময় খবর আসলো, পিয়াসের অবস্থা খুব খারাপ, অপারেশন করাতে হবে। আপনি অপারেশনের ব্যবস্থা করেন, যা কিছু দরকার হয় আমাকে বলবেন। রোগী হুঁশ ফিরেছে, আপনার সাথে কথা বলতে চাচ্ছে। এক দৌড়ে পিয়াসের কাছে গেলাম। দেখি পিয়াসের চোখ দিয়ে পানি ঝরছে। দোস্ত এখন কেমন আছিস? বাঁচবো না রে দোস্ত, ওরা আমাকে অনেক মেরেছে। আমি তোকে ফোন দিতে চেয়েছিলাম, আমার ফোনটাও ভেঙে ফেলেছে। তোকে কারা মেরেছে? নামগুলো বল আমাকে, পরেরটা আমি বুঝতেছি। আমাদের ভার্সিটির রবিন, জিহাদ আর রাফসান আর ওদের বন্ধুরা আমাকে মেরেছে। আমার মাথায় কারেন্টের মতো যেন জ্বলে উঠলো আগুন। আমাকে আবার সেই পথে ফিরতেই হবে মনে হচ্ছে। তোকে কেন মেরেছে, কারণটা কি আমাকে বল। ওরা রোজ আমার বোনকে ডিস্টার্ব করতো, তাই আমি ওদের বলেছিলাম যেন আমাদের বাসার সামনে না আসে, আর কথা কাটাকাটি লেগেছিল। এই কারণে আমাকে এই অবস্থা করেছে। দোস্ত তুই একটু আমার বোন আর আমার মায়ের খেয়াল রাখিস। আমি জানি আমি বাঁচবো না, আমার যাওয়ার সময় হয়ে গেছে।
তুই একটু ওদের খেয়াল রাখিস দোস্ত। তুই কোনো চিন্তা করিস না, আর মরার কথা মুখে আনবি না। তোর কিছু হবে না দোস্ত, আমি আছি তো। পিয়াসকে বুকে জড়িয়ে কেঁদে দিলাম। হঠাৎই বুঝলাম পিয়াসের নিঃশ্বাসটা থেমে গেল, কোনো কথা বলছে না। পিয়াস, এই পিয়াস, দোস্ত কথা বল। এবার একটা চিৎকার দিয়ে উঠলাম। এরই মধ্যে ডক্টর নার্স সবাই চলে আসলো। সব কিছু চেক করে বলল পিয়াস আর নেই। তাদের বলার আগে আমি বুঝে গেছি পিয়াস মারা গেছে। পিয়াসকে বুকে জড়িয়ে চিৎকার করছি, কিন্তু পিয়াস কোনো কথা বলছে না। পিয়াস, তুই আমাকে ছেড়ে চলে গেলি কোথায়? এখন আমি কার সাথে ভার্সিটি যাব দোস্ত? দোস্ত, আমি প্রায় পাগল হয়ে গেছি এমন অবস্থা। কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। রাত 9টা বেজে গেছে। পিয়াস মারা যাওয়ার আগে তার বাসার ঠিকানা আমাকে বলে গিয়েছে। হসপিটাল থেকে ডাক্তাররা বলেছে চলে যেতে। বুঝলাম মৃত ব্যক্তির কারো কাছে কোনো মূল্য নেই, তাই তারা তাড়িয়ে দিচ্ছে। আমি ওর আগে পিয়াসকে কাঁধে নিয়ে বের হয়ে পড়লাম হসপিটাল থেকে। সারাদিন না খেয়ে শরীরে আর কোনো শক্তি পাচ্ছিলাম না। বারবার নামিয়ে দিচ্ছি আর বলছি দোস্ত তুই রাগ করিস না। বারবার নামিয়ে দিচ্ছি বলে। সারাদিন কিছু খাইনি তো, তাই শক্তিটা কমে গেছে। তবে তুই রাগ করিস না, আমার কোনো কষ্ট হচ্ছে না। আমি তোকে যেভাবেই হোক তোর মা আর বোনের কাছে নিয়ে যাব। 20 মিনিট পর কাঁধে নেওয়ার পর রাস্তার একপাশে বসে পড়লাম। আর পারছি না, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। পিয়াস আর আমি দুজনে বৃষ্টির পানিতে ভিজে লুটুপুটু হয়ে যাচ্ছি। আরও 10 মিনিট পিয়াসকে কাঁধে করে নিয়ে হাঁটার পর দেখি এবার মনে হয় নিচেই মারা যাব। একদিকে বৃষ্টির পানিতে ঠান্ডা লাগছে, অন্যদিকে পিয়াসের লাশ কাঁধে। কি করব, দিশেহারা হয়ে গেছি প্রায়। দেখি একটা ভ্যান আসছে। ওনাকে বললাম ভাই আমি খুব বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করুন। ভ্যান চালক আমাকে বলল আপনি ওনাকে নিয়ে ভ্যানে উঠে বসেন। রাত 10টা 30 মিনিটে পিয়াসের বাসায় পৌঁছালাম। ভ্যান থেকে পিয়াসের লাশটা কাঁধে নিলাম। দরজাটা খোলা ছিল তাই ঢুকে পড়লাম। দেখি পিয়াসের মা ও বোন কেক নিয়ে বসে আছে। কেকের উপরে লেখা হ্যাপি বার্থডে টু ইউ পিয়াস। তারপর বুঝতে পারলাম আজকে পিয়াসের জন্মদিন ছিল। বুঝতে পারছি না এখন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। পিয়াসের লাশটা মেঝেতে নামালাম। পিয়াসের মা দিকে অবাক হয়ে আছে, কি দেখছে এটা, নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছে না। অন্যদিকে পিয়াসের বোন পিয়াসের কাছে সে অবাক হয়ে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। আমি বুঝতে পারছিলাম না ওদের কী হয়ে গেছে, কোনো কথা বলছে না, কান্নাও করছে না। বিষয়টা কি বুঝতে পারছি না। 5-6 মিনিট পরেই কান্নাকাটি শুরু হয়ে গেল। দেখি পিয়াসের মা বারবার বলছে বাবা উঠ, কেক কাটবি না? এই ছেলে উঠ, সারাটা দিন তোর জন্য কেক নিয়ে বসে আছি। এই সমস্ত কথাবার্তা শুনে আরও কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। কাঁদতে কাঁদতে এখন আর চোখ দিয়ে পানি বের হচ্ছে না আমার। ছোট বোনটা ভাইয়ের শোকে আধমরা হয়ে গেছে। ভাবলাম এভাবে চলতে থাকলে ওরা দুজন হয়তো মারা যাবে, নাহলে পাগল হয়ে যাবে। অনেক বোঝালাম তাদের, কিন্তু তারা এরকম মৃত্যু কিছুতে মেনে নিতে পারছে না। আর মানবে বা কী করে? পরিবারটা তো মনে হয় শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে। রাতে আমি বিভিন্ন মসজিদে মাইকিং করে দিলাম, সকাল 10টায় জানাজা হবে। দেখতে দেখতে সকাল 10টা হয়ে গেল। সারা রাত আমি পিয়াসের পাশে বসেছিলাম, সাথে ওর মা ও বোনও ছিল। ওরা আধমরা হয়ে গেছে। এদিকে সকাল 10টা বেজে গেল। পিয়াসকে নিয়ে বের হয়ে পড়লাম। এখন আমার শার্ট ওই প্যান্টই, তবে রাতে বৃষ্টির পানিতে রক্তগুলো ধুয়ে গেছে। জানাজা শেষ করে মাটি দিয়ে পিয়াসের বাসায় আসলাম। আন্টি, যা হবার তাই হবেই, আমরা তো আর ফেরাতে পারি না। এখন থেকে আমি আপনার ছেলে পিয়াস। আমার ছেলেটা সবাইকে ছেড়ে চলে গেল না ফেরার দেশে। কেউ যায়নি আন্টি, আমি আসি তো, আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। বুঝলাম আমার কথায় আন্টি অনেকটা সান্ত্বনা পেয়েছে। আন্টি, আমি এখন একটু বাসায় যাই, বিকেলে আবার আসবো। আচ্ছা বাবা যাও। আন্টিকে সালাম দিয়ে চলে আসলাম নিজের বাসায়। প্রথমে গোসল করলাম, তারপর মাকে বললাম যে পিয়াস মারা গেছে। বুঝলাম মায়ের মন খারাপ হয়ে গেছে, কিছুই বলল না। আমি খাবার খেয়ে বেশি কথা না বলেই নিজের রুমে চলে আসলাম। মনে মনে ভাবছি একটু আগের রূপে ফিরে যাই, পিয়াসের খুনিদের মারতে হবে, না হলে আমার আর ঘুম হবে না শান্তিতে। বিকেল আবারও পিয়াসের মায়ের কাছে গেলাম, অনেক গল্প করলাম এবং বুঝলাম পিয়াসের মা একটু খুশি হয়েছে আমাকে পেয়ে। পিয়াসের বোনটাকে বোঝালাম, সামনে তোমার এসএসসি পরীক্ষা, ভালো করে পড়তে হবে। আমি তোমাকে প্রতিদিন নিয়ে যাবো বা নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না, মনোযোগ সহকারে পড়াশোনা করো। এই বলে চলে আসলাম। বাসায় এসে আমার গোপন আলমারি থেকে 2টা পিস্তল বের করে বিছানার নিচে রাখলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে পিস্তল 2টা পেছনে গুজে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। সামনে আজকে যাকে পাবো তাকে না ফেরার দেশে পাঠিয়ে দেব। একটা সিএনজি নিয়ে ভার্সিটি চলে গেলাম। ভার্সিটির ভেতরে গিয়ে কারোর সাথে তেমন কথা বললাম না। সত্যি বলতে কী আছে যে তার সাথে কথা বলবো। সোজা ক্লাসে চলে গেলাম। চুপ করে সবার পেছনের সিটে বসে পিয়াসের খুনিদের খুঁজছি মনে মনে, কিন্তু কাউকে দেখছি না আশেপাশে। মনে হয় আজ কেউ আসেনি। ক্লাস শেষ করলাম এবং রবিনা জিহাদের বাসার ঠিকানা পেয়ে গেলাম। বুঝলাম ওরা বিষয়টা জেনে গেছে, তাই হয়তো গা ঢাকা দিয়েছে।
ক্লাস শেষ করে বাসায় আসলাম। আবার বিকেলে বের হয়ে পড়লাম রবিন আর জিহাদের এলাকার দিকে। সাথে পিস্তল 2টা ভালো করে পিছনে গুঁজে নিলাম। সামনে পেলেই গুলি করবো ওদের। সারা শহরে আমার পোলাপান ছিল। ওদের এলাকায় ঢুকতেই পোলাপানের সাথে দেখা। ভাই ভাই আপনি এখানে এতদিন কই ছিলেন ভাই? আমি ছিলাম ভাই একটু বিপদে। শোন, তোদের একটা কথা বলি। জি ভাই, একটা না 4-5টা বলেন। তারপর রবিন আর জিহাদের কথা পোলাপানদের বললাম। ওরা বলল একদিনের মধ্যে খবর এনে দেবে। আমি সন্ধ্যার আগে আবারও পিয়াসের বাসায় গেলাম। দেখি আন্টি রান্না করেছে। তারপর অনেক গল্প করলাম। রাতের খাবার পিয়াসের বাসায় গিয়ে খেয়ে নিলাম। আন্টিকে বলে আসলাম, যা প্রয়োজন আমাকে বলবেন, নিজের ছেলে মনে করে। যেসব জিনিস আন্টির বাসায় নেই আন্টি আমাকে বলল। আমি বলেছি সকালে এনে দেবো বাজার থেকে। পরদিন সকাল হতেই চলে গেলাম বাজারে। আন্টি যাবতীয় সব জিনিস কিনে আন্টির বাসায় দিয়ে আসলাম। আন্টি খুব খুশি। তারপর ভার্সিটি যাব বলে চলে আসলাম। ভার্সিটি গিয়ে আবারও আশেপাশে ওদের খুঁজছিলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। বুঝলাম যে ওরা আসেনি। ক্লাসের একটা ছেলের কাছে রাফসানের বাসার ঠিকানাটা নিয়ে নিলাম। বিকেলে রাফসানের এলাকায় ঢুকলাম। ওইখানে আমার পোলাপানের অভাব নেই। এলাকায় প্রবেশ করতেই পোলাপান আমাকে ঘিরে ফেলেছে। তারপর রাফসানের কথা ওদের বলে আসলাম। ওরা বলল একদিনের মধ্যে সব খবর আমাকে দেবে। আবারও চলে আসলাম। বুঝলাম এখন থেকে যা করার সব আমার পোলাপানই করবে। রাতে ফোন এলো রবিন আর জিহাদের এলাকা থেকে। পোলাপান খবর পেয়েছে রবিন আর জিহাদ একসাথে আছে। ওরা আগে থেকে একটু ভালো বন্ধু ছিল, আর এখন নাকি একটা নাইট ক্লাবে আছে। তারপর আমাকে নাইট ক্লাবের নামটা বলে দিল। আমি আগে থেকেই শহরের কোথায় কী আছে সব জানতাম। রাত 11টার সময় বের হয়ে পড়লাম। সাথে কিছু মুখোশ নিলাম যাতে কেউ চিনতে না পারে। রাত 12টার সময় নাইট ক্লাবে পৌঁছালাম। ভেতরে ঢোকার আগে বুঝলাম ভালোই নাচ গান হচ্ছে। পিস্তলে ভালো করে বুলেট ভরে নিয়ে সব কিছু রেডি করে রাখলাম যাতে সমস্যা না হয়। আমি আস্তে আস্তে ঢুকে পড়লাম। অনেক পোলাপান ভেতরে মদ পান করছে। আমি আবার এসব নেশায় ছিলাম না। আমি আমার মতো রবিনা জিহাদকে খুঁজছি। হঠাৎই দেখি রবিনা জিহাদ বসে বসে নেশা করছে, জুয়ো খেলছে। আমি এবারে দেরি করলাম না। বাথরুমে ঢুকে সব কিছু বদলে ফেললাম আর মুখোশটা ভালো করে পরলাম। বাথরুম থেকে বেরোতেই কোনো কথা নেই, সোজা ওদের কাছে চলে গেলাম। ওরা তখন খেলা নিয়ে বিজি ছিল, আমাকে খেয়াল করেনি। পেছন থেকে পিস্তল 2টা বের করলাম। 2 হাতে 2টা পিস্তল নিয়ে রবিনের বুকে 4টা গুলি করলাম। জিহাদের মাথায় 2টা করলাম। এদিকে সবাই আতঙ্ক হয়ে গেছে গুলির শব্দে। রবিন আর জিহাদ সাথে সাথে মারা গেল। বুঝলাম পুলিশ আসতে বেশি সময় লাগবে না। কেটে পড়ি এখান থেকে, না হলে ভেজালে পড়ে যাব। সাথে সাথে কেটে পড়লাম। পিস্তল 2টা হাতে। যদি কেউ আটকাতে চায় তাহলে বুকে গুলি করে দেব। ভয়ে কেউ সামনে আসার সাহস পেল না। আর আমি অন্যদিকে না থেকে সোজা বাসায় চলে আসলাম। রাত তখন 4টা বেজে গেছে। সবাই ঘুমাচ্ছিল, কেউ টেরও পায়নি। আর খুনগুলো এত চিন্তাভাবনাও নিখুঁত করে করেছি, জানি পুলিশ তার কোনো সূত্র বের করতে পারবে না। ওই দিন আর টেনশনে ঘুমিয়ে হলো না, বুঝতেই তো পারছেন। এদিকে সকালে বাবার কাছে খবর আসলো গতকাল 2টা মার্ডার হয়েছে নাইট ক্লাবে। আর বাবার কাছে দায়িত্ব বলল খুনিকে খুঁজে বের করার। সত্যি কথা বলতে রবিন আর জিহাদ ছিল কোটিপতির ছেলে। ওদের কোনো টাকা পয়সার অভাব নেই আমি জানি, তাই ওদের বাবারা অনেক চেষ্টা করবে আমাকে খুঁজে বের করার। সেই বিষয় নিয়ে আমার টেনশন নেই, কারণ অপরাধ যেমন পৃথিবীতে আছে তেমনি তার শাস্তির ব্যবস্থাও আছে। কোনো অপরাধী আজ পর্যন্ত মুক্তি পায়নি। জানি হয়তো আমি মুক্তি পাবো না, কিন্তু তার আগে সবগুলোকে শেষ করতেই হবে। দেখি বাবা খুব তাড়াতাড়ি করে অফিসের দিকে চলে গেল। বুঝলাম বাবার উপর খুব চাপ দিয়েছে তার সিনিয়র অফিসারগুলো। আমি খাবার খেয়ে আবারও নিজের রুমে এসে চিন্তা করছি বাকি কাজগুলো কিভাবে সম্পন্ন করা যায়। ওই দিন আর ভার্সিটি গেলাম না, সারাদিন বাসা থেকেও বের হলাম না। বিকেল আবারও ফোন আসলো রাফসানের এলাকা থেকে। রাফসানে কি কক্সবাজার চলে গেছে, আরেকটা হোটেলে উঠেছে। হোটেলটার নাম বলল। বুঝলাম অনেক বড় হোটেল আর ভালো সিকিউরিটি আছে, তাই একটু ভালো চিন্তা করতে হবে। ওই দিন চিন্তাভাবনায় কেটে গেল। পরদিন আবার ভার্সিটি গেলাম। দেখি সব পোলাপান রবিন আর জিহাদের খুনের খবর পেয়ে গেছে। আমি মূলত এটার জন্য এসেছি ভার্সিটিতে, যে ভার্সিটির পরিস্থিতিটা কীরকম। বুঝলাম পরিস্থিতি খুব একটা ভালো না, তাই দিন আর তেমন ক্লাস না করে কেটে পড়লাম। সোজা পিয়াসের মায়ের কাছে চলে আসলাম। দেখি ঘুমাচ্ছে আন্টি, আর ওইদিকে পিয়াসের বোন পড়ছে। সরি, পিয়াসের বোনের নামটা আপনাদের বলতে ভুলে গেছি। ওর নাম সুমি। সুমি, তোমার পরীক্ষার আর কতদিন আছে? জি ভাইয়া, আর মাত্র 15 দিন আছে। ও, তোমার পরীক্ষার মোট ফি কত? জি ভাইয়া, 15,000 টাকা। দেওয়া হয়েছে কি? না ভাইয়া, আমাদের কাছে তত টাকা নেই। আচ্ছা তুমি পড়ো, আমি দেবো টাকা, এটা নিয়ে তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই বলে নিজের বাসায় চলে আসলাম। আন্টি ঘুমেছিল, তাই তাকে আর ডাক দেওয়া হয়নি। টাকা পয়সার দরকার। বাসা থেকে কয়েকদিনে মোটামুটি 20-30 হাজার টাকা নিয়েছি। এখন আবার কীভাবে টাকা চাবো সেই চিন্তা করছি। এদিকে মোটামুটি ভালোই টাকার প্রয়োজন। চিন্তা করলাম আমার ল্যাপটপটা বিক্রি করে দেব, তাই বিক্রয়.com একটা পোস্ট করলাম।
বেশি দিন হয়নি কিনেছি, এই তো 1 বছর হবে। 60,000 টাকা দিয়ে কিনেছিলাম, এখন 40,000-এ ছাড়তে চাইছি। পরের দিন একজন কাস্টমার পেয়ে গেলাম এবং উনি 40,000 টাকা দিয়ে আমার প্রিয় ল্যাপটপটা নিয়ে চলে গেল। তবে আমার তেমন মন খারাপ হয়নি। সুমির কলেজের সমস্ত ফি পরিশোধ করে দিলাম আর অ্যাডমিট কার্ডটা সুমির হাতে দিয়ে আসলাম। দেখি সুমি এবার প্রায় কেঁদে দিয়েছে। পেছন থেকে, ফাহিম বাবা, তোমার এই ঋণ আমরা কোনো দিন ভুলবো না। কি বলছেন আন্টি? আমি তো আপনার ছেলে, আর ছেলেরা মা বোনের জন্য করবে না তো কার জন্য করবে? আন্টিকে সালাম দিয়ে বলে আসলাম আমি আমার এক বন্ধুর কাছে যাব, আসতে 5-6 দিন সময় লাগবে। আর সুমিকে বললাম ভালো করে পড়াশোনা করতে, আমি এসে তোমাকে পরীক্ষা দিতে নিয়ে যাব। এই বলে চলে আসলাম নিজের বাসায়। বাসায় আসতে মা বকছে, ল্যাপটপ বিক্রি করেছে তাই। আমি কোনো কথা বললাম না, নিজের রুমে এসে পড়লাম। আমার কাছে এখন 25,000 টাকার মতো আছে। এইটাই সুযোগ কক্সবাজারে যাওয়ার। তাই রাতে বাস কাউন্টারে গিয়ে চট্টগ্রামের একটা টিকিট কাটলাম। পরের দিন রাত 8টার সময় বাসে উঠতে হবে। তারপর বাসায় আসলাম, মাকে বললাম আমার ভার্সিটির এক বন্ধুর বিয়েতে যেতে হবে আগামীকাল। কোথায় তোর বন্ধুর বাসা? মনে মনে বললাম মাকে একটু মিথ্যা বলতে হবে, নাহলে সমস্যা হতে পারে। বেশি দূরে তো না মা, এই যশোর। ও, কবে আসবি? 2-3 দিনের মধ্যে চলে আসবো, বিয়ে শেষ হলেই। ও, তোর কাছে টাকা পয়সা আছে কি ভাড়া? মনে মনে বললাম দূরের পথ, মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে নেই, তাহলে সুবিধা হতে পারে। না মা, আমার কাছে বেশি টাকা পয়সা নেই। তারপর মা আমাকে 10,000 টাকা দিয়ে বলল কিছু কেনাকাটা করে নিস, আর বাকি টাকা দিয়ে ভাড়া দিবি। পরদিন সকালে ঘুম থেকে উঠে একটা প্যান্টের যাবতীয় জিনিস কিনে ফেললাম। বেশি টাকা খরচ করলাম না, জানি 5 স্টার হোটেলে 2 দিন থাকলেই আমার গাড়ি ভাড়া আর থাকবে না পরে। দেখতে দেখতে রাত হয়ে গেল। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে পিস্তল 2টা ব্যাগের ভিতরে বের হয়ে পড়লাম। সোজা গাড়িতে উঠে পড়লাম। রাত ঠিক 8টার সময় গাড়িটা ছেড়ে দিল। যেতে যেতে প্রায় সকাল 7টা বেজে গেছে। অন্য কোনো দিকে না গিয়ে সোজা 5 স্টার হোটেল দিকে চলে গেলাম। ভালো পোশাক, চোখে সানগ্লাস, হাতে ঘড়ি পরায় নায়ক নায়ক লাগতেছে। হোটেলের রিসিপশনে যেতে কিছু মেয়ে মনে হয় ওরা এই হোটেলে চাকরি করে, ভালো পোশাক পরা আর খুব সুন্দর করে বসে আছে। আমাকে দেখে হাওয়ায় তাকিয়ে আছে, মনে হচ্ছে সবগুলো ক্রাশ খেয়েছে। এই যে মুখ দিয়ে মশা ঢুকবে তো। মুসকে হাসি দিয়ে বলল সরি ভাইয়া, আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আমার একটা রুম লাগবে 2 দিনের জন্য, কত টাকা পেমেন্ট করতে হবে? ওদের মধ্যে থেকে একটা মেয়ে বলে উঠলো 2 দিনের জন্য মোট 10,000 টাকা পেমেন্ট করতে হবে। 10,000 টাকা পেমেন্ট করলাম। আর একটা মেয়ের পিছু পিছু ছুটলাম। আর চিন্তা করছিলাম যে কোনো একটা মেয়ের সাথে একটু ভাব নিতে হবে। তারা জানে এই হোটেলে কে কোথায় থাকে, সব ডিটেলস তাদের কাছে আছে। আমি এত বড় হোটেলের আফসানকে 2 দিনে খুঁজে পাবো না। মেয়েটা আমাকে একটা রুমের সামনে নিয়ে আসলো এবং চাবি দিয়ে বলল এটি আপনার রুম, আর কিছু দরকার লাগলে রিসেপশনে ফোন দেবেন, আসি। এই বলে মেয়েটি চলে যাচ্ছিল। আমি তখন ডাক দিয়ে বললাম কিছু মনে না করলে আপনার ফোন নাম্বারটা কি পেতে পারি? কিছু দরকার লাগলে আপনাকে ফোন দেবো। আমতামতো করে মেয়েটি তার ফোন নাম্বারটা দিয়ে একটা হাসি দিয়ে চলে গেল। বুঝলাম পাখির শিকার হচ্ছে। রুমে গিয়ে দেখি সব কিছু ঠিকঠাক আছে। শুয়ে পড়ে দিলাম এক ঘুম। সারা রাত বাসে জেগেছিলাম। বিকেল 5টার সময় ঘুম ভাঙলো। ফ্রেশ হলাম, ভাবলাম মেয়েটিকে একেবারে ফোন দিই। প্রথমবার কোনো সাড়া নেই, দ্বিতীয়বার সালাম দিয়ে ফোনটা রিসিভ করলো। তারপর আমি পরিচয় দিলাম। প্রায় 30 মিনিটের মতো কথা বললাম। বুঝলাম মেয়েটি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। মেয়েটি আমার জন্য খাবার নিয়ে আসলো। খাবার দিয়ে একটু হাসি দিয়ে চলে গেল। অনেক ক্ষুধার্ত ছিলাম, সব খাবার খেয়ে নিলাম। মেয়েটা রাতে আমাকে আবারও ফোন দিল। আর 1 ঘন্টা কথা হলো। তারপর আমি তাকে রাফসানের কথা বললাম, ওই নামে কেউ থাকে কি না। মেয়েটি সহজ মনে রাফসানের রুমের ঠিকানা বলে দিল আমাকে। রাত 3টার সময় পিস্তল 2টা পেছনে গুজে রাফসানের রুমের সামনে গিয়ে হাজির হলাম। টোকা দিলাম। রাফসান ভেবেছিল হয়তো কোনো কর্মচারী তাকে ডাকছে। সে দরজা খুলে ফেললো। সাথে সাথে এক লাথি মেরে তার রুমের ভিতরে তাকে মেঝেতে ফেলে দিলাম এবং রুমের দরজা লক করে ফেললাম। কোনো কথা ছাড়াই মাথায় একটি আর বুকে 2টা গুলি করে ফেললাম এবং সাথে সাথে 5 স্টার হোটেল ত্যাগ করলাম। বাস স্ট্যান্ডে এসেই ভোর 4টার বাসে উঠে পড়লাম। পরদিন বিকেলে বাস থেকে নেমে সোজা পিয়াসের কবরের পাশে গিয়ে দাঁড়ালাম। দোস্ত, তোর সমস্ত খুনিদের শেষ করেছি, এবার তুই শান্তি তো। আর আমাকে দোয়া কর, আর তুই মাফ করে দিস আমাকে। আমি তোকে বাঁচাতে পারলাম না, মাফ করে দিস দোস্ত প্লিজ। সোজা বাসায় আসলাম, এসে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো পরের দিন সকালে। দেখি 5 স্টার হোটেলের মেয়েটা আমাকে অনেক ফোন দিয়েছে। ঘুমের জন্য ধরতে পারিনি। বুঝলাম ওর সাথে কথা বলে ঝামেলায় পড়ে যাব, তাই সিমটা খুলে পানিতে ফেলে দিলাম। ওই দিন আর ভার্সিটি গেলাম না। ভাবলাম পিয়াসের পরিবারের কী অবস্থা একটু জেনে আসি। পিয়াসের বাসায় ঢুকলাম। পিয়াসের মা ও বোন দেখি ভালোই আছে। এদিকে সুমির পরীক্ষার মাত্র কয়েকদিন বাকি। আবার নিজের বাসায় চলে আসলাম। পরদিন সকালে ভার্সিটি গেলাম। গেট দিয়ে ঢুকতে দেখি কিছু পোলাপান, মনে হয় নতুন কোনো গ্রুপ। ওদের মধ্যে থেকে একটা ছেলে বলল
এই বেটা এদিকে আয়। এমনিতেই মন মেজাজ ভালো না, তারপর আজ যদি আবারও বেশি তেরামি করে তাহলে আজ বেটাদের বোঝাবো আমি কে। জি ভাই, কিছু বলবে? বাসে দিতে এসে এত বাপলসকে, তোর বাসা কোথায়? বুঝলাম কোনো কারণ ছাড়াই ঝগড়া করতে চাইছে। কই না তো ভাই। কিন্তু ছেলেটি আমার কোনো কথা শুনলো না, সোজা এসে আমার কলার ধরে 2টা থাপ্পড় মারলো। তবুও কিছু না বলে চলে আসলাম বাসায়। এমনিতেই খুনের ঝামেলা, আবার যদি নতুন কোনো ঝামেলায় জড়িয়ে যাই তাহলে বিপদে পড়ে যাব। ভাবলাম কয়েকদিন আর ভার্সিটি যাব না। এমনিতেই 3টা খুন করেছি, জানি না সামনে আমার জন্য কি অপেক্ষা করছে। এভাবে 4-5 দিন কেটে গেল, ভার্সিটি যাই না। একদিন সকাল 11টার দিকে ভাইয়া, আজ তোর ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছিলাম, কয়েকটা ছেলে আমাকে কান ধরে উঠবোস করেছে আর 4-5টা থাপ্পড় মেরেছে। ওরা কারা? তুই কিছু করেছিস ওদের? না ভাইয়া, ওরা আমাকে দোকান থেকে সিগারেট আনতে বলেছিল, কিন্তু আমি না করেছি, তাই আমাকে মেরেছে। আচ্ছা তুই 10 মিনিট পর আমার রুমে আয়, এখন যা। ভাত কাঁদছে, আজ ওদের রেহাই নেই। আমি মনে মনে আন্দাজ করতে পারছিলাম কে হতে পারে। পিস্তল 2টা পেছনে গুজেই ফাতকে ডাক দিলাম। দেখলে চিনতে পারবি তো? জি ভাইয়া, দেখলে চিনবো। চল আমার সাথে। ফাতকে বললাম যা, বাইকটা নিয়ে বের হয়ে আয়। বাইক নিয়ে সোজা ভার্সিটির ভেতরে প্রবেশ করলাম। দেখ তো কারা তোকে মেরেছে। ফাত কয়েকটা ছেলেদের দেখিয়ে দিল, আমিও চিনলাম। কয়েকদিন আগে যে ছেলেগুলো আমার সাথে ওস্তাদি করেছিল এই ছেলেগুলোই। ফাহাদকে বললাম যা, তুই বাইকটা নিয়ে বাসায় যা, আমি একটু আবার বাসায় আসছি। সাথে সাথে ফাহাদ বাইক নিয়ে চলে গেল। এদিকে আমার কাজ আমি শুরু করে দিলাম। অন্য কোথাও না গিয়ে সোজা ছেলেগুলোর দিকে এগিয়ে গেলাম। এখানে কে একটু আগে একটা ছোট ছেলেকে মেরেছিল, ওদের মধ্যে দিয়ে একটা ছেলে বলে উঠলো, আমি মেরেছি। কিরে, তুই কি বিচার করতে এসেছিস নাকি? ভাই, আমাদের ভুল হয়ে গেছে। তুই এদিকে আয়, তোর সাথে আজ কথা আছে। ছেলেটার সাথে সাথে আমার সামনে চলে আসলো। আমি রাগে এমন জোরে একটা ওর কানের নিচে চড় মারলাম, দেখে কান দিয়ে রক্ত ঝরা শুরু করেছে। একটু পরে ছেলেটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল, আর তার বন্ধুরা দৌড়ে আসলো আমাকে মারার জন্য। আমি আমার জায়গা থেকে এক পাও এদিক সেদিক হলাম না। পেছন থেকে 2টা পিস্তল বের করলাম এবং 2জনের পায়ে 2টা গুলি করে দিলাম। এবার বাকিগুলো আমার পায়ে পড়ে গেল। আমি ওদের পাশে একটা লাথি মেরে দাঁড় করালাম। সবগুলো এক সিরিয়ালে বসলো। শোন, তোদের সবাইকে বলছি, আমি কে তোরা কি জানিস? না ভাই। ফাহিম ভাইয়ের নাম শুনেছিলি জীবনে কখনো? তার কাজকর্ম সম্পর্কে কিছু জানিস? আমি হলাম সেই বিখ্যাত ফাহিম ভাই। আমার নাম শোনার পর কলেজে সবাই ভয় পেয়ে গেল এবং এরপর থেকে আমি হয়ে গেলাম ভার্সিটির বস। বসগিরি ভালোই চলছিল, কিন্তু এই সুখ আর বেশি দিন টিকলো না। ডিবি খুনের তদন্ত করে গ্রেপ্তার করে ফেললো আমাকে এবং 3টা খুনের জন্য 12 বছরের জেল দিল আমাকে। বাবা আমাকে অনেক চেষ্টা করেছে বাঁচাতে, তবে পারেনি। সব কিছু ছেড়ে চলে গেলাম জেলে। শিক্ষা জীবন এখানেই সমাপ্তি আমার। দেখতে দেখতে জেলেই 5 বছর পার হয়ে গেল। ফাহাদও ভার্সিটি উঠে পড়েছে, আর পেয়াসের বোনের নাকি বিয়ে হয়ে গেছে। খবরটা শোনার পর খুব খুশি হয়েছিলাম। এদিকে মা আমার জন্য চিন্তা করতে করতে কয়েকদিন পর অসুস্থ হয়ে যায়। জানি না কবে মারা যায় মা। দেখতে দেখতে 7 বছর হয়ে গেল জেলখানায়। একদিন হঠাৎ করে খবর আসলো মা মারা গেছে। ফাহাদ কেঁদে কেঁদে আমাকে বলে আবারও চলে গেল। সেদিন আমার নিজেকে মৃত মনে হচ্ছিল, বেঁচে থেকেও যেন মরে গেছে আমি। কলেজেটা আমার ফেরে যাচ্ছে, কিন্তু আমাকে জেল থেকে বেরোতে দিল না। পৃথিবীর বুকে এর চেয়ে বেশি কষ্ট মনে হয় না আর কিছু হতে পারে। দেখতে দেখতে 12টা বছর শেষ হয়ে গেল, আমিও মুক্তি পেলাম। ফাহাদ বিয়ে করে ফেলেছে, বাবারও অবসর হয়ে গেছে, আর মা তো আমার জন্য শেষ পর্যন্ত মারাই গেল। জেল থেকে বের হয়ে সোজা বাসায় আসলাম। আমার চুলদারি সব কিছু অনেক বড় বড়, কেউ আমাকে চিনতে পারছিল না। আমাকে পাগল বললেই ভালো মানাবে, তবে ফাহাদ আর বাবা ঠিক চিনতে পেরেছিল। বাবা কত 12টি বছর আমার জন্য অনেক কষ্ট করেছে, তবে মুক্ত করতে পারেনি। বাবার কাছে গিয়ে 1 ঘন্টা বুকে জোরে কান্না করলাম। সেই কবে থেকে দেখি না বাবাকে, আর মাকে দেখার মতো ভাগ্য আমার ছিল না, তাই দেখতেও পাইনি। বাবাকে বললাম মায়ের কবরের পাশে নিয়ে যেতে। বাবা আমাকে মায়ের কবরের পাশে নিয়ে গেল। কবরের সামনে গিয়ে আমি দিশেহারা হয়ে গেলাম, কান্না ধরে রাখতে পারলাম না। মা, তুমি আমাকে মাফ করে দিও। আমার জন্য আজ তুমি কবরের দেশে চলে গেছো। বিশ্বাস করো, তোমাকে শেষবারের জন্য দেখতেও আসতে দেয়নি ওরা। সেদিন আমার কলেজাটা ছিঁড়ে গেছিলো মা, তুমি বিশ্বাস করো। কেন আমি আসার আগে তুমি পৃথিবী ছেড়ে চলে গেলে? কেন মা? তোমাকে শেষবারের মতো দেখতে পারলাম না। জানি মা তুমি ফিরে আসবে না, তবুও তোমাকে আমি কোনোদিন বলতে পারবো না মা। তারপর পেয়াসের কবরের পাশে গিয়ে বললাম, দোস্ত তুই কেমন আছিস? তুই তো সবই দেখছিস, তোর জন্য আমি সব কিছু ত্যাগ করেছি, শুধু তোর খুশির জন্য। আমার জীবনের সব কিছু আমি শেষ করে দিয়েছি, তবে আমি মন খারাপ করিনি। তোকে আমি অনেক ভালোবাসি দোস্ত, ভালো থাকিস সবসময়। এইভাবে একজন বন্ধু তার বন্ধুর জন্য সব কিছু ত্যাগ করে দেয়, আর গল্পটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন হয়েছে গল্পটি? আর হ্যাঁ, হয়তো গল্পটি ভালো নাও লাগতে পারে, একটা ছোট গল্প, শেষে মিল হলো না।
তবে সব গল্প তো আর একরকম হয় না, এটা আপনাদের একটু বুঝতে হবে। তো যাই হোক, যদি ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, দুই পৃথিবী গল্পের কথা সবাই বলছিলেন, এই গল্পটা এখনও পুরো কমপ্লিট লেখা হয়নি। 2-3টা সিজন লেখা হয়েছে। আপনারা যদি চান তাহলে 2-3টা দিতে পারি, আর যদি চান যে না একসাথে এক সিরিয়ালে দেবো তাহলে কয়েকদিন দেরি হবে। তো এই পর্যন্ত ভালো থাকবেন। টাটা।